এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। প্লিজ প্লিজ আমার সাথে এটা করবেন না। রেশমার কণ্ঠস্বর কান্নায় ভেঙে যাচ্ছে, তার চোখ ভয়ে বিস্ফোরিত। চুপ কর। জাহিদ গর্জে উঠল, তার মুখ লালচে হয়ে উঠেছে পাশবিক কামনায়। আমার আমার খুব ব্যথা পাচ্ছি, দয়া করে ছেড়ে দিন আমায় প্লিজ। নাটক বন্ধ কর, বেশি বাড়াবাড়ি করলে খারাপ হবে। জাহিদের গলায় কোনো দয়া নাই, শুধু ভোগের উন্মত্ততা। আমি আমি আপনার পায়ে ধরছি, প্লিজ আমার জীবনটা নষ্ট করবেন না। রেশমা মাটিতে লুটিয়ে পড়ল, তার শরীর থরথর করে কাঁপছে। হুম, এত সহজে তোকে ছাড়ছি না। আমার মা একা, আমি বাড়ি না গেলে উনি খুব চিন্তা করবেন, প্লিজ যেতে দিন আমায়। রেশমার প্রতিটি শব্দ কান্নায় ভেজা, তার অসহায়তা আকাশ ছুঁয়ে যাচ্ছে। তোর মায়ের কাছে গিয়ে বলবি তোর সাথে আজ খুব মজা হয়েছে। আল্লাহর দোহাই এমন কাজ করবেন না, আমার আর কেউ নেই, প্লিজ। অনেক হয়েছে তোর ন্যাকামি, এবার চুপচাপ সব সহ্য কর। রেশমার আর্তনাদ যেন বাতাস ভেদ করে ছাড়িয়ে যাচ্ছিল, কিন্তু সেই পাষণ্ডের মনে এতটুকু দয়া জাগাতে পারছিল না। 2 বছর পর। এই, চোখে দেখে হাঁটতে পারিস না? গেও ভূত। বিরক্তি আর ঘৃণায় সোনালি যেন ফেটে পড়ল, তার দামি ফোনটা পড়ে যেতে যেতে কোনো মতে বেঁচে গেল। রিয়াজ অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি ফোনটা তোলার জন্য ঝুঁকল, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি আমি দুঃখিত, আসলে আমি নতুন তো তাই। তার কণ্ঠস্বর এতটাই ক্ষীণ ছিল যে শেষের কথাগুলো প্রায় শোনা গেল না। সোনালি তার বন্ধুদের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক হাসি হাসল। দেখছিস তো, গ্রাম থেকে উঠে আসে এই খ্যাতগুলোকে দেখলেই বোঝা যায় এদের কোনো সেন্স নেই। ফ্যাশন সেন্স তো দূরের কথা, ঠিক করে হাঁটা চলারও কায়দা নেই। শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেন্ট জেভিয়ার্স কলেজটি শুধু ঐতিহ্য আর শিক্ষার পীঠস্থানই ছিল না, বরং এটা ছিল আধুনিকতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। ঝাঁ চকচকে প্রশস্ত করিডোর, শীতাতাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, অত্যাধুনিক ল্যাবরেটরি, সব মিলিয়ে এক অন্য জগৎ। এই জৌলুসের মাঝে কিছুটা অপ্রত্যাশিতভাবেই আগমন ঘটল এক নতুন ছাত্রের, রিয়াজ, যে কিনা শহর থেকে বহু দূরে এক শান্ত গ্রাম থেকে এখানে পড়তে এসেছিল। শহরের এই ঝলমলে আলো তার চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছিল। রিয়াজ কলেজে ভর্তির দিন রাজু ছদ্মনামে পরিচিত হলো। তার পোশাক ছিল অতি সাধারণ, পুরনো, কিছুটা মলিন পাঞ্জাবি আর ঝিলে ঢালা প্যান্ট। কাঁধে ঝুলানো কাপড়ের ব্যাগটা যেন তার গ্রামীণ ঐতিহ্যের নীরব সাক্ষী। শহরের স্মার্ট ফ্যাশনেবল ছাত্রছাত্রীদের মাঝে সে যেন এক বেমানান ছবি। তার লাজুক আর জড়সড় ভাব প্রথম দিনই অনেকের দৃষ্টি আকর্ষণ করল, বিশেষ করে কলেজের এলিট গ্রুপের মধ্যমণি, ধনী আর অহংকারী ছাত্রী সোনালি এবং তার বন্ধুদের কাছে সে যেন এক নতুন খেলার পুতুল। সোনালি, যার রূপ আর ঐশ্বর্য কলেজের বাতাসে এক আলাদা ঔদ্ধত্যের জন্ম দিত, তার চারপাশে সবসময় একদল অনুগত বন্ধুর আনাগোনা লেগেই থাকত। দামি পোশাক, ব্র্যান্ডেড ব্যাগ আর মেকআপের হালকা প্রলেপে তার সৌন্দর্য আরও তীক্ষ্ণ হয়ে উঠত। আত্মবিশ্বাসের ঝলক তার চোখে মুখে সবসময় খেলা করত, আর অন্যদের তুচ্ছ জ্ঞান করাটা যেন তার স্বভাব সিদ্ধ ব্যাপার ছিল। প্রথম দিনের ক্লাস শেষে যখন রিয়াজ কিছুটা দিশেহারা হয়ে করিডোরে হাঁটছিল, তখনই অপ্রত্যাশিতভাবে সোনালির সাথে তার ধাক্কা লাগে। সোনালি তার বন্ধুদের সাথে হাসতে হাসতে যাচ্ছিল, আর রিয়াজ ভিড়ের মধ্যে তাল সামলাতে না পেরে সরাসরি গিয়ে ধাক্কা লাগে সোনালির সাথে। আর তারপরই তো সোনালি তাকে এইভাবে অপমান করল। তার বন্ধুরা হো হো করে হেসে উঠল, তাদের হাসি যেন রিয়াজের সরলতাকে আরো বেশি প্রকট করে তুলল। রিয়াজের মুখ লাল হয়ে গেল, অপমানে তার চোখ ভিজে এলো। সে আর কোনো কথা না বাড়িয়ে মাথা নিচু করে ভিড়ের মধ্যে মিশে যেতে চাইল। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্য থেকে এগিয়ে এলো এক অন্যরকম ছিল, রোহান। তার পরনে ছিল উজ্জ্বল রঙের টি শার্ট, এলোমেলো চুল আর চোখে সবসময় লেগে থাকতো এক দুষ্টু হাসি। তার হাঁটা চলার ভঙ্গিও ছিল বেশ নাটকীয়। আরে আরে, কি হচ্ছে এখানে? আমাদের কলেজের নতুন অতিথিকে এভাবে অপমান করাটা কি তোমাদের মতো স্মার্ট ছেলে মেয়েদের মানায়? রোহানের কণ্ঠস্বরে ছিল কৃত্রিম গাম্ভীর্য, যা মুহূর্তে হাসি রোল তুলল।
সোনালি ভ্রু কুচকে রোহানের দিকে তাকালো। তুমি আবার কোথা থেকে উদয় হলে ক্লাউন? এটা আমাদের ব্যাপার, তুমি এর মধ্যে নাক গলাচ্ছ কেন? রোহান হাত দুটো বুকের কাছে এনে নাটকীয় ভঙ্গিতে বলল, ওহো ক্লাউন, আমি তো ভাবতাম আমি হচ্ছে এই কলেজের একমাত্র এন্টারটেনমেন্ট ফ্যাক্টর, কিন্তু দেখছি এখানে আরো অনেকে আছেন যারা মানুষকে হাসাতে ভালোবাসেন, তবে তাদের হাসির উৎসটা একটু ভিন্ন। এই যা। তার কথা বলার ভঙ্গি আর মুখের ভেঙচি দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা দু একজন ছাত্রছাত্রী হেসে ফেলল। সোনালি রাগে দাঁত কিরমির করতে লাগলো, কিন্তু রোহানের মজাদার মন্তব্যের কাছে তার রাগ যেন জল হয়ে গেল। রোহান এরপর রিয়াজের দিকে ঘুরে হাত বাড়িয়ে দিল। দোস্ত, তুমি একটু মন খারাপ করো না, এরা আসলে একটু অন্যরকম। শহরে এসেই যদি এমন চমকালো অভ্যর্থনা পাও, তাহলে বুঝতেই পারছো তোমার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হতে চলেছে। কথাটা বলার সময় সে চোখ টিপে রিয়াজকে আশ্বস্ত করার চেষ্টা করল। রিয়াজ প্রথমে কিছুটা অবাক হলেও রোহানের আন্তরিকতা আর মজার কথা বলার ধরনে তার মুখ কিছুটা কোমল হলো। সে রোহানের হাত ধরে দুর্বলভাবে হাসল। ধন্যবাদ। আরে দূর, ধন্যবাদ দিয়ে কি হবে, চলো ক্যান্টিনে গিয়ে এক কাপ চা খাওয়া যাক। আর হ্যাঁ, আমার নাম রোহান। ভবিষ্যতে যদি এই কলেজে টিকে থাকতে চাও, তাহলে আমার সাথে বন্ধুত্ব করে নাও। আমি তোমাকে এখানকার সব আজব প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেব। রোহান রিয়াজের কাঁধে হাত রেখে তাকে ক্যান্টিনের দিকে টেনে নিয়ে চলল। সোনালি এবং তার বন্ধুরা তখনও সেখানে দাঁড়িয়েছিল। রোহানের কাণ্ড দেখে হতবাক। সোনালির মনে রিয়াজের প্রতি আরও এক ধরনের বিরক্তি জন্ম নিল। এই খ্যাত ছেলেটার সাথে আবার এই পিটখুটে ক্লাউনটা জুটেছে। রাতের নীরবতা নেমে এসেছে শহরের বুকে। সেন্ট জেভিয়ার্স কলেজের আশেপাশে ছাত্রছাত্রীদের আনাগোনা কমে গেছে। রিয়াজ তার সাধারণ মেস বাড়ির ছোট্ট ঘরে বসেছিল। ঘরের এক কোণে তার বিছানা, অন্য কোণে একটা ছোট টেবিল আর একটা পুরনো চেয়ার। টেবিলের উপর খোলা ল্যাপটপের স্ক্রিনে একটা অল্প বয়সী মেয়ের ছবি। নিষ্পাপ মুখ, গভীর কালো চোখ, যেন কোনো গভীর বেদনার প্রতিচ্ছবি। ল্যাপটপের পাশে রাখা একটা ফাইলে বিভিন্ন তথ্য আর ছবি সাজানো। রিয়াজের মুখ কঠিন, চিন্তার ভাঁজ তার কপালে স্পষ্ট। এই শান্ত লাজুক ছেলেটার ভেতরে যেন অন্য এক মানুষ বাস করে। কিছুক্ষণ পর তার ফোন বেজে উঠল। স্ক্রিনে একটা নম্বর ভেসে উঠল, অফিস। রিয়াজ তাড়াতাড়ি কলটা ধরল। হ্যাঁ স্যার। রিয়াজের কণ্ঠস্বরে সে আগের জড়তা আর লাজুকতা একেবারেই উধাও। সেখানে এক পেশাদারিত্বের সুর। রাজু, কি খবর? কলেজে সব ঠিক আছে? ওপাশ থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর। হ্যাঁ স্যার, ভর্তি হয়েছে। এখানকার পরিবেশ একটু অন্যরকম। রিয়াজ চারপাশের পরিবেশটা হালকাভাবে বোঝানোর চেষ্টা করল। আমরা জানি তোমার আসল কাজটা, ভুলে যেও না। মেয়েটির ব্যাপারে কোনো নতুন তথ্য পেয়েছো? রিয়াজ কিছুক্ষণ চুপ থেকে বলল, এখনও না স্যার, তবে আমি খোঁজখবর নেওয়া শুরু করেছি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি কিছু সূত্র পাওয়া যাবে। সাবধানে থেকো, তোমার ছদ্মবেশ যেন কেউ বুঝতে না পারে। আমাদের কাছে খবর আছে সেই ছেলেটা এখনো শহরের বাইরে যায়নি। আমি সেদিকে খেয়াল রাখছি স্যার, খুব তাড়াতাড়ি আমি আপনাদের জানাবো। ঠিক আছে, কোনো দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করো। কলটা কেটে গেল। রিয়াজ ল্যাপটপের স্ক্রিনের দিকে আবার তাকালো। সে নাবালিকা মেয়েটার ছবি, হারানো শৈশবের এক করুণ প্রতিচ্ছবি। তার চোখে মুখে দৃঢ় প্রতিজ্ঞা, এই মেয়েটাকে ন্যায় বিচার পাইয়ে দিতেই হবে। কলেজের সেই খ্যাত ছেলেটি আসলে একজন ছদ্মবেশী সিআইডি অফিসার, যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশনে শহরে এসেছে। তার আপাত সরলতার আড়ালে লুকিয়ে আছে এক তীক্ষ্ণ বুদ্ধি আর অদম্য সাহস। শহরের ঝলমলে আলো আর কলেজের হাসি খুশির পরিবেশ তার আসল উদ্দেশ্যকে চাপা দিতে পারবে না। খুব শীঘ্রই তার এই ছদ্মবেশের আড়ালে থাকা আসল পরিচয় প্রকাশ পাবে। এক ঝড় হয়ে আছড়ে পড়বে অপরাধীদের জগতে। সেন্ট জেভিয়ার্স কলেজের দ্বিতীয় দিনটা রিয়াজের জন্য মোটেও সুখকর ছিল না। প্রথম দিনের ধাক্কা সামলে ওঠার আগেই সোনালি এবং তার দলবল যেন তাকে জব্দ করার নতুন ফন্দি আঁটতে শুরু করল। ক্লাসরুমের শান্ত পরিবেশ। যখন শিক্ষকরা গভীর মনোযোগের সাথে লেকচার দিচ্ছিলেন, তখনই শুরু হলো তাদের নীরব অত্যাচার। রিয়াজ মন দিয়ে শিক্ষকের কথা শুনছিল, তার নোট খাতায় প্রয়োজনীয় তথ্যগুলো লিখে নিচ্ছিল। হঠাৎ সে অনুভব করল কেউ তার খাতার উপর ঝুঁকেছে।
তাকিয়ে দেখল সোনালি এক গাল বাঁকা হাসি নিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা মার্কার পেন। কিছু বুঝে ওঠার আগেই কি লিখেছিস রে গেও পণ্ডিত? গ্রামের গরুর রচনা নাকি? রিয়াজ বিচলিত হয়ে উত্তর দিল। আমি আসলে নোট নিচ্ছিলাম। সোনালি রিয়াজের খাতার পাতায় আঁকিবুকি কাটতে কাটতে বলল, হো হো, এগুলো তোর মহামূল্যবান নোট। আমার তো মনে হচ্ছে কোনো গ্রামের ধুলো মাখা আলপথ। প্রিয়া মুখ টিপে হেসে উঠল। দেখ তো ওর পোশাকটা, একেবারে ব্যাকডেটেড, মনে হচ্ছে যেন ওর দাদুর আমলের পাঞ্জাবি। রাহুল ভিংচি কেটে বলল। আর হাতের লেখাটা দেখেছিস, একেবারে মুরগির ঠ্যাঙের মতো। রিয়াজ অপমানে লাল হয়ে মিনতি করল। আপনারা দয়া করে এটা বন্ধ করুন। সোনালি রিয়াজের চিবুক ধরে সামান্য ঝাঁকিয়ে বলল, আহা, এত কষ্ট হচ্ছে বুঝি? আরে বাবা, আমরা তো একটু মজা করছি বুঝলি। তোদের মতো সিম্পল আর ইনোসেন্টদের সাথে একটু মজা তো করাই যায়, তাই না? প্রিয়া সোনালির সাথে গলা মিলিয়ে বলল, ঠিক বলেছিস, এদের আর কি বা আছে, না আছে কোনো স্টাইল, না আছে মাথায় একটু বুদ্ধি। রাহুল হাসিতে ফেটে পড়ে বলল। শুধু গাধার মতো মোটা মোটা বই মুখস্থ করতে পারে। রোহান এতক্ষণ নীরবে এই অপমান সহ্য করছিল। এবার আর সে নিজেকে সামলাতে পারল না। এই তোমরা থামবে? এটা কি কোনো ভদ্রতা? ক্লাসরুমে বসে একজন নতুন ছাত্রের সাথে কেউ এমন ব্যবহার করে? সোনালি ভ্রু কুচকে রোহানের দিকে তাকিয়ে বলল, ওহো, আমাদের কলেজে নতুন রক্ষাকর্তা এসে গেছেন। এত দরদ কেন রে তোর ওই গেও বন্ধুর জন্য? রোহান তেড়ে উঠে বলল, ও আমার বন্ধু, আর বন্ধুদের অপমান আমি একদম সহ্য করি না। সোনালি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বন্ধু? বাহ, 2 দিনের পরিচয়, এত গভীর বন্ধুত্ব। আসলে তোরাও তো একই রকম, সাধারণ ব্যাকগ্রাউন্ড, তাই এত সহানুভূতি, তাই না? রোহান রাগে গড়গড় করতে করতে বলল। তুমি জানো তুমি কি বলছো? রিয়াজ রোহানের হাত ধরে টেনে শান্ত করার চেষ্টা করল। রোহান প্লিজ শান্ত হও, এদের কথায় কান দিও না। সোনালি বিদ্রুপের সুরে বলল, দেখলি তো কেমন ঢরপুক, মুখ ফুটে একটা কথা বলার সাহসও নেই। ক্লাসের ঘন্টা বাজার পর যখন ছাত্রছাত্রীরা ক্যান্টিনের দিকে যাচ্ছিল, তখনও রিয়াজের পিছু ছাড়ল না সোনালির দলবল। ট্রেতে নিজের খাবার নিয়ে একটা নির্জন টেবিলের দিকে এগিয়ে যাচ্ছিল রিয়াজ। রোহান তার পাশেই ছিল। হঠাৎ পেছন থেকে সোনালির সেই স্থূলকায় বন্ধু আকাশ ইচ্ছাকৃতভাবে রিয়াজের সাথে ধাক্কা মারল। ওহ সরি, আমি একদম খেয়াল করিনি। রিয়াজ হতভম্ব হয়ে নিজের পোশাকের দিকে তাকিয়েই রইল। এটা কি হলো? সোনালি হাসতে হাসতে এগিয়ে এসে বলল, কি হলো? আরে বাবা, একটু তাড়াতাড়ি পড়েছে তো কি হয়েছে? তোদের মতো গরিব ঘরের ছেলেদের কাপড়ের দাগ লাগলে আর কি হবে? প্রিয়া ঠোঁট টিপে হেসে বলল, ঠিকই বলেছিস, এদের তো একটা জামা, তাই না? রাহুল হাসিতে ফেটে পড়ে বলল, এবার সারাদিন এই পোশাকেই ঘুরতে হবে, ফ্যাশন আইকন। রোহান রাগে আকাশের দিকে তেড়ে গিয়ে বলল, এই মোটা, তোরা তো সাহস কি করে হয়, ইচ্ছে করে ধাক্কা মারলি? আকাশ পেশি ফুলিয়ে উদ্ধত্তের সাথে বলল। তো কি করবি, মারবি নাকি? সোনালি রোহানের সামনে এসে দাঁড়ালো, তার চোখে বিজয়ের হাসি। তুমি বেশি বাড়াবাড়ি করছো রোহান, এটা আমাদের নিজেদের মধ্যকার সামান্য আনন্দ, তোমার এত গায়ে লাগছে কেন? তোমাদের আনন্দ? তোমরা একটা নিরীহ ছেলেকে দিনের পর দিন অপমান করছো, আর তোমরা বলছো এটা তোমাদের আনন্দ? আকাশ ধমকের সুরে বলল, বেশি কথা বললে তোকেও এর ফল ভুগতে হবে। রিয়াজ ধীরে কিন্তু দৃঢ় স্বরে বলল, রোহান চল এখান থেকে, এদের সাথে কথা বলার কোনো মানেই নেই। রোহান প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও রিয়াজের শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বরে সে আর আপত্তি করল না। রিয়াজ মেঝের দিকে একবার তাকালো, যেখানে তার খাবার ছড়িয়ে পড়েছিল। তার চোখে এক মুহূর্তের জন্য গভীর হতাশার ছায়া পড়ল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিল। রোহানের সাথে সে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। পেছনে ফেলে গেল সোনালি এবং তার বন্ধুদের অট্টহাসি। কলেজের বাইরে যখন দিনের আলো ফিকে হয়ে আসছে, রিয়াজ তার ছদ্মবেশের আড়ালে থাকা আসল পরিচয় নিয়ে তার মিশনে মনোযোগ দিল। তার কাছে খবর ছিল ধর্ষক ছেলেটি কলেজের আশেপাশে থাকা কিছু বস্তি এলাকা অথবা কম ভাড়ার মেস বাড়িতে লুকিয়ে থাকতে পারে।
রাতের অন্ধকারে সাধারণ পোশাকের আবরণে রিয়াজ যেন এক ভিন্ন মানুষে রূপান্তরিত হলো। তার চোখে সে অসহায় বা লাজক ভাব আর দেখা গেল না। সেখানে জ্বলে উঠল এক তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি, যা শিকারের গন্ধ পাওয়া শিকারীর মতো স্থির। প্রথম পদক্ষেপ হিসেবে সে একটি পুরনো চায়ের দোকানে গেল, যেখানে স্থানীয় শ্রমিক ও সাধারণ মানুষের আনাগোনা লেগেই থাকত। সেখানে বসে সে কিছুক্ষণ চা পান করল এবং আশেপাশের লোকজনের কথাবার্তা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করল। তাদের আলোচনা থেকে যদি কোনো সূত্র পাওয়া যায় সে আশায় সে কান খাড়া করে রেখেছিল। কোনো অসংলগ্ন মন্তব্য বা অস্বাভাবিক গতিবিধি তার তীক্ষ্ণ নজরে এড়ালো না। এরপর রিয়াজ একটা সরু অন্ধকার গলির দিকে এগিয়ে গেল, যে পথটি বেশ কয়েকটা পুরনো মেস বাড়ির দিকে চলে গেছে। গলির দুপাশে আবছা আলো আর বাতাসে ভেসে আসছিল এক ধরনের স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর গন্ধ। রিয়াজ সাবধানে চারপাশ নিরীক্ষণ করতে করতে হাঁটছিল। তার প্রতিটি পদক্ষেপ ছিল নীরব, যেন কোনো অভিজ্ঞ গোয়েন্দা তার লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাচ্ছে। একটা জীর্ণ মেস বাড়ির সামনে কিছু সন্দেহজনক লোকের জটলা তার দৃষ্টি আকর্ষণ করল। তাদের পোশাক, মুখের অভিব্যক্তি এবং চাপা স্বরে কথোপকথনের ভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা কোনো অবৈধ কার্যকলাপের সাথে জড়িত। রিয়াজ কিছুটা দূরত্ব বজায় রেখে একটা অন্ধকার কোণে দাঁড়িয়ে তাদের পর্যবেক্ষণ করতে লাগল। তাদের মধ্যে একজন যুবককে দেখে রিয়াজের মনে সামান্য সন্দেহ জাগল। ছেলেটার হাবভাব বেশ অস্থির এবং তার চোখে এক ধরনের চাপা ভয় ও অপরাধবোধের ছায়া স্পষ্ট। রিয়াজ মনে মনে সিদ্ধান্ত নিল, আপাতত এদের উপর নজর রাখা দরকার। সে আরও ভালোভাবে আড়ালে গিয়ে তাদের গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখল। কিছুক্ষণ পর সেই যুবকের সাথে আরও কয়েকজন যোগ দিল। তারা নিচু স্বরে কথা বলছিল, যা রিয়াজ স্পষ্ট শুনতে না পেলেও তাদের উত্তেজিত অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল কোনো গুরুত্বপূর্ণ এবং গোপন আলোচনা চলছে। হঠাৎ তাদের মধ্যে একজন যেন রিয়াজের লুকানো স্থানের দিকে সরাসরি তাকালো। রিয়াজ বুঝতে পারল তার উপস্থিতি সম্ভবত টের পাওয়া গেছে, আর কোনো ঝুঁকি না নিয়ে সে দ্রুত সেই স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিল। পেছনের অন্ধকার গলি ধরে সে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পরে সে বুঝতে পারল কয়েকজন লোক চাপা পদশব্দে তাকে অনুসরণ করছে। রিয়াজের রক্ত হিম হয়ে গেল। এই মুহূর্তে তার আসল পরিচয় প্রকাশ পেলে তার চলমান মিশন ভেস্তে যেতে পারে। সে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু গলির এব্র থেব্র পথে দ্রুত দৌড়ানো কঠিন ছিল। অনুসরণকারীরা ক্রমশ তার কাছাকাছি চলে আসছিল। তাদের উত্তেজিত কণ্ঠস্বর রিয়াজের কানে ভেসে আসছিল। এক জায়গায় এসে গলিটা হঠাৎ শেষ হয়ে একটা অন্ধকার পরিত্যক্ত উঠোনে গিয়ে মিশেছে। রিয়াজ বুঝতে পারল সে যেন এক ফাঁদে পড়েছে। অনুসরণকারীরা দ্রুত তাকে ঘিরে ধরল। আবছা আলোয় তাদের হাতে ধরা ধারালো অস্ত্রের ঝলকানি দেখা গেল। রুক্ষ চেহারার লোকটি গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, কে তুই? এত রাতে এখানে কি করছিলে? রিয়াজ কোনো উত্তর দেওয়ার আগেই একজন তার দিকে ধারালো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। রিয়াজ দ্রুত সরে গিয়ে আঘাতটা কোনো মতে এড়িয়ে গেল। তার মনে মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যে কোনো মূল্যে তার ছদ্মবেশ রক্ষা করতে হবে। সে সাধারণ ভীতু ছাত্রদের মতোই দুর্বল প্রতিরোধ করার ভান করতে লাগলো, যদিও তার ভেতরের প্রশিক্ষিত সিআইডি অফিসারের প্রতিটি পদক্ষেপ ছিল সুচিন্তিত এবং আত্মরক্ষামূলক। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর রিয়াজ সুযোগ বুঝে তার পূর্ণ শক্তি দিয়ে এক চোরে ধাক্কা মারল, যার ফলে কয়েকজন অনুসরণকারী সাময়িকভাবে ভারসাম্য হারিয়ে ফেলল। সেই সুযোগে রিয়াজ অন্ধকারের সুবিধা নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হলো। তার শরীরে কয়েক জায়গায় সামান্য আঘাত লেগেছিল, জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে সে দ্রুত কলেজের হোস্টেলের দিকে ছুটতে শুরু করলো। রাতের অন্ধকারে তার এই বিপজ্জনক অভিযান তাকে কিছু মূল্যবান সূত্র এনে দিয়েছিল। ধর্ষক ছেলেটি সম্ভবত একা নয়, সে কোনো শক্তিশালী আশ্রয়দাতার অধীনে লুকিয়ে আছে এবং সে আশ্রয়দাতা সম্ভবত এই এলাকার কোনো সুসংগঠিত অপরাধী দলের সাথে যুক্ত। এখন তার পরবর্তী পদক্ষেপ হবে আরও গোপনে এবং সাবধানে সে আশ্রয়দাতার সন্ধান করা, যাতে মূল অপরাধীকে আইনের হাতে তুলে দেওয়া যায়। কলেজে ফিরে নিজের ছোট্ট মেসের ঘরে বসে রিয়াজ তার ল্যাপটপ বের করলো এবং আজকে রাতের অপ্রত্যাশিত ঘটনার বিস্তারিত বিবরণ তার টিমের কাছে দ্রুত টাইপ করে পাঠালো। তার মনে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল,
সোনালি এবং তার বন্ধুরা কলেজে তার সাথে যে ক্রমাগত অপমানজনক ব্যবহার করছে তাকে শুধুই সাধারণ বুলিং নাকি এর পেছনে অন্য কোনো গভীর উদ্দেশ্য লুকিয়ে আছে। তাদের তীক্ষ্ণ নজর এবং বিদ্বেষপূর্ণ আচরণ মাঝে মাঝে তাকে ভাবিয়ে তোলে, যদিও সে জানে তার প্রধান লক্ষ্য এখন সেই নাবালিকা মেয়েটির ধর্ষককে খুঁজে বের করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তবু কলেজেরই অপমানজনক পরিস্থিতি তার মনের উপর একটা চাপা অস্বস্তি সৃষ্টি করছে। পরের দিন কলেজে গিয়ে রিয়াজকে আবার সে একই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হলো। সোনালির ব্যঙ্গ, তার বন্ধুদের উপহাস এবং কৌতূহলী দৃষ্টি। কিন্তু রিয়াজ জানে তাকে ধৈর্য ধরতে হবে। তার আসল পরিচয় এবং তার মিশনের প্রকৃত উদ্দেশ্য যে কোনো মূল্যে গোপন রাখতে হবে, কারণ এই আপাত সরল খ্যাত ছেলেটির ছদ্মবেশের আড়ালে লুকিয়ে আছে এক তীক্ষ্ণ বুদ্ধি, অদম্য সাহস এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার এক ইস্পাত কঠিন প্রতিজ্ঞা, যা একদিন সমস্ত অন্যায় আর অপরাধের মুখোশ খুলে দেবে। সেন্ট জেভিয়ার্স কলেজে দিন যত গড়াচ্ছিল, রিয়াজের খ্যাত পরিচয়টা যেন আরও বেশি করে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছিল। সোনালি এবং তার দলবল তাদের অপমানজনক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল, কিন্তু এর মধ্যে এমন কিছু ঘটনা ঘটল যা সকলের, বিশেষত সোনালির অহংকারে জোরে ধাক্কা দিল। একদিন কলেজের সাহিত্য ক্লাসে অধ্যাপক ইকবাল প্রাচীন সাহিত্য নিয়ে আলোচনা করছিলেন। জটিল একটা প্রশ্ন তিনি ক্লাসের শিক্ষার্থীদের দিকে ছুড়ে দিলেন, যার উত্তর দিতে অনেকেই হিমশিম খাচ্ছিল। সোনালি, যে সব সময় নিজেকে ক্লাসের সেরা ছাত্রী হিসেবে জাহির করত, সেও একটা প্রশ্নের উত্তর নিয়ে কিছুক্ষণ মাথা চুলকে চুপ করে রইল। ক্লাসের অন্যান্য ধনী ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যেও গুঞ্জন শোনা গেল, কিন্তু কেউই সঠিক উত্তরের দিশা খুঁজে পাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে ক্লাসের পেছনের বেঞ্চ থেকে মৃদু অথচ স্পষ্ট একটা কণ্ঠস্বর ভেসে এলো। স্যার, আমার মনে হয় এর সঠিক উত্তরটি হলো। অধ্যাপক ইকবাল ভ্রু কুচকে জিজ্ঞাসা করলেন, তুমি কি নিশ্চিত? রিয়াজ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, হ্যাঁ স্যার, আমার মনে হয় প্রাচীন ভারতীয় সাহিত্য তত্ত্বে ধ্বনিবাদ একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। যদিও আনন্দবর্ধনে ধন্যালোক একটি গুরুত্বপূর্ণ কাজ, তবে এর প্রভাব ভারতীয় উপমহাদেশের সাহিত্য চিন্তায় সুদূর প্রসারী। বাংলাদেশেও সাহিত্য সমালোচনার ক্ষেত্রে এই তত্ত্বের আলোচনা পাওয়া যায়। ধ্বনিবাদ অনুযায়ী কাব্যের আত্মা হল ব্যঞ্জনা বা ধ্বনি। একটি কবিতা বা সাহিত্যকর্ম কেবল তার বাহ্য অর্থের মাধ্যমেই রস সৃষ্টি করে না, বরং এর অন্তর্নিহিত ব্যঞ্জনা বা দ্যোতনাও রসায়নে মুখ্য ভূমিকা নেয়। ধ্বনি তিন প্রকার হতে পারে: বস্ত্রধ্বনি, অলঙ্কারধ্বনি এবং রসধ্বনি। যেখানে বাহ্য অর্থ গৌণ হয়ে ব্যঙ্গার্থ প্রধান হয়ে ওঠে, সেখানেই ধ্বনির চমৎকারিত্ব উপলব্ধি করা যায়। রিয়াজ থামল। তার বলার ভঙ্গি ছিল শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। ক্লাসের সকলেই অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। অধ্যাপক ইকবাল কিছুক্ষণ নীরব থেকে ধীরে ধীরে বললেন, অসাধারণ রিয়াজ, তুমি সত্যিই খুব ভালো বলেছ। তোমার ব্যাখ্যা একেবারে নির্ভুল এবং স্পষ্ট। এই প্রশ্নের উত্তর তো ক্লাসের কেউ দিতে পারেনি। তুমি কিভাবে এই জটিল তত্ত্ব সম্পর্কে জানলে? স্যার, আসলে আমি গ্রামে থাকতে পুরনো সাহিত্য নিয়ে কিছু বই পড়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে ভারতীয় সাহিত্য তত্ত্বের একটি সাধারণ আলোচনা ছিল, যেখানে ধ্বনিবাদের উল্লেখ ছিল। আমার বিষয়টি বেশ আগ্রহোদ্দীপক লেগেছিল, তাই কিছুটা পড়েছিলাম। খুব ভালো। অধ্যাপকের প্রশংসা শুনে ক্লাসের অনেকেই রিয়াজের দিকে অবাক হয়ে তাকালো। সোনালি, যে এতক্ষণ আত্মবিশ্বাসের সাথে বসেছিল, তার মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল। এই গেও ছেলেটা কিভাবে এমন কঠিন প্রশ্নের উত্তর দিতে পারলো? তা যেন তার বোধগম্যের বাইরে ছিল। ক্লাসের পর করিডোরে সোনালি তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছিল। দেখেছিস তো, ওই খ্যাটটা আজ শিক্ষকের কাছে কত বাহবা পেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। প্রিয়া ঈর্ষার সাথে বলল, হ্যাঁ রে, আমারও খুব খারাপ লাগছে। সব সময় ফার্স্ট গার্ল তো আমিই হই, আজ ওই গ্রামের ছেলেটা সব ক্রেডিট নিয়ে গেল। রাহুল ষড়যন্ত্রের হাসি হেসে বলল, চিন্তা করিস না সোনালি, এর একটা ভিত করা দরকার। ওকে বুঝিয়ে দিতে হবে যে ও আসলে কোথায় দাঁড়িয়ে আছে। ঠিক বলেছিস। এবার আমি ওকে এমন শিক্ষা দেব যে আর কখনো আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সাহস পাবে না। কিছুদিন পর
যখন সেমিস্টারের পরীক্ষা চলছিল তখন সোনালি ও তার দলবল রিয়াজকে হেনস্থা করার নতুন কৌশল অবলম্বন করলো। একদিন রিয়াজ ক্লাসে এসে দেখলো তার একটা গুরুত্বপূর্ণ পাঠ্য বই তার ব্যাগে নেই। সে তন্ন তন্ন করে ব্যাগ খুঁজিয়েও বইটা পেল না। পরীক্ষার আগে এই বইটা তার খুবই দরকার ছিল। রিয়াজ বুঝতে পারছিল এটা নিশ্চয়ই সোনালির কাজ। রিয়াজ উদ্বিগ্ন হয়ে রোহানকে বলল, দোস্ত, আমার সেই সাহিত্য বইটা খুঁজে পাচ্ছি না। কাল রাতেও তো আমার কাছে ছিল। কি বলছিস? কোথায় গেল ওটা? আমার মনে হয় সোনালি আর তার দল কিছু করেছে। আবার শুরু করেছে ওরা? ওদের আর কোনো কাজ নেই। পরীক্ষা ঠিক আগে বই হারিয়ে যাওয়ায় রিয়াজ খুব সমস্যায় পড়েছিল। রোহান তাকে তার নিজের বই দিয়ে কিছুটা সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু তাতে রিয়াজের প্রস্তুতি তেমন ভালো হয়নি। শুধু বই লুকানোই নয়, সোনালি এবং তার বন্ধুরা রিয়াজকে ভুল তথ্য দিয়েও হেনস্থা করার চেষ্টা করত। কোনো অ্যাসাইনমেন্টের ডেডলাইন সম্পর্কে ভুল খবর দেওয়া, পরীক্ষার সিলেবাস নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো, এগুলো ছিল তাদের নিত্যদিনের কাজ। রিয়াজ সরল বিশ্বাসে তাদের কথা শোনে। একদিন রোহান ক্যান্টিনে বসে সোনালির দলের কাণ্ডকারখানা নিয়ে হাসাহাসি করছিল। জানিস তো রাজু, আজ প্রিয়া তোকে বলছিল নাকি যে কালকের পরীক্ষার প্রশ্ন নাকি পুরোটাই প্রথম চ্যাপ্টার থেকে আসবে। সত্যি? কিন্তু স্যার তো বলেছিলেন। রোহান হাসি থামিয়ে বলল, আরে বোকা, ও তো তোর সাথে মজা করছিল। আসলে কালকের পরীক্ষার সব চ্যাপ্টার মিলিয়ে প্রশ্ন হবে। উফ, এরা আমাকে পাগল করে দিবে। রোহান রিয়াজের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না দোস্ত, আমি তো আছি। ওদের সব চালাকি আমি ধরে ফেলবো, দেখিস একদিন এদের মুখ আমি বন্ধ করে দেব। রোহান সত্যিই রিয়াজের পাশে বন্ধুর মতো দাঁড়িয়েছিল। সে যেমন রিয়াজকে সোনালির দলের হাত থেকে বাঁচানোর চেষ্টা করত, তেমনি বিভিন্ন মজার কথা আর কৌতুক দিয়ে রিয়াজের মন ভালো করার চেষ্টা করত। রোহানের কমিক টাইমিং ছিল অসাধারণ। তার কথা বলার অঙ্গভঙ্গি সবকিছুতেই একটা মজার ছোঁয়া থাকত। সোনালির দলের কোনো অপকর্মের কথা শুনলেই রোহান এমন সব মন্তব্য করত যে রিয়াজও না হেসে পারত না। একদিন রোহান সোনালির নকল করে এমন একটা ব্যঙ্গাত্মক কবিতা আবৃত্তি করল যে ক্যান্টিনের অনেকে হেসে লুটিপুটি খেল। কবিতাটা ছিল এইরকম: সোনালাপু, অহংকারের ফল, নাকটা উঁচুতে যেন বিদ্যুতের খুঁটি, গরিব দেখলে মুখটা বেঁকায় যেন তেঁতুল খাওয়া মুখ। সোনালির কানেও সেই কবিতা পৌঁছালো এবং সে রাগে ফুঁসতে লাগলো, কিন্তু রোহানের রসবোধের কাছে তার রাগ যেন বারবার পরাজিত হচ্ছিল। তবে রোহানের এই বন্ধুত্বের আড়ালে রিয়াজ তার আসল মিশন চালিয়ে যাচ্ছিল নীরবে। কলেজের অপমান আর সোনালির বিদ্বেষপূর্ণ আচরণকে সে একপাশে সরিয়ে রেখে তার লক্ষ্যের দিকে স্থির ছিল। রাতের অন্ধকারে সে এখনও তার অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছিল, নতুন কোনো সূত্রের সন্ধানে। একদিন রাতে যখন কলেজের আশেপাশে শুনশান নীরবতা, রিয়াজ একটা পুরনো গ্যারেজের কাছে গিয়েছিল, যেখানে তার কাছে খবর ছিল ধর্ষক ছেলেটার দলের কিছু সদস্য প্রায়ই রাতে আড্ডা দেয়। অন্ধকারে লুকিয়ে রিয়াজ তাদের কথাবার্তা শোনার চেষ্টা করছিল। শুনেছিস তো, বস নাকি খুব তাড়াতাড়ি মাল সরানোর ব্যবস্থা করছেন। হ্যাঁ, দিন তারিখ সব ঠিক হয়ে গেছে। কিন্তু পুলিশ যদি টের পায়? পুলিশ এখানে আসার সাহস পাবে না, আর পেলেও আমাদের কি করতে হবে তা আমরা জানি। তাদের কথাবার্তা থেকে রিয়াজ বুঝতে পারছিল এরা কোনো বড় ধরনের অবৈধ কাজের সাথে জড়িত। ধর্ষক ছেলেটাও সম্ভবত এই চক্রের একজন সামান্য সদস্য। হঠাৎ তাদের মধ্যে একজন বাইরে কারো পায়ের শব্দ শুনতে পেল। কে ওখানে? রিয়াজ দ্রুত সেখান থেকে সরে পড়ল। তার মনে হচ্ছিল তার উপস্থিতি টের পাওয়া গেছে। পরের দিন কলেজে রোহান রিয়াজের কপালে একটা নতুন আঘাতের চিহ্ন দেখতে পেল। রাজু, এটা আবার কি হলো? কাল রাতে কোথায় গিয়েছিলি তুই? আরে ইয়ার, রাস্তায় একটা খাম্বার সাথে ধাক্কা লেগেছিলাম। খাম্বা? রাতে রাস্তায় কি করছিলি তুই? আসলে একটু দরকার ছিল। সোনালিও তাদের কথাবার্তা শুনছিল। রিয়াজের রহস্যময় আচরণ তার সন্দেহ আরো বাড়িয়েছিল। এই খ্যাত ছেলেটা আসলে কি চায়? কেন সে রাতে বাইরে ঘুরে বেড়ায়? তার মনে হাজারটা প্রশ্ন ভিড় করতে শুরু করলো। তবে আপাত দৃষ্টিতে কলেজে রিয়াজের জীবনটা ছিল অপমান আর রোহানের বন্ধুত্বের এক অদ্ভুত মিশ্রণ। একদিকে সোনালির অহংকার আর তার দলের বিদ্বেষ, অন্যদিকে রোহানের অকুণ্ঠ সমর্থন আর মজার সঙ্গ। এই দুয়ের মাঝে রিয়াজ তার আসল পরিচয় গোপন রেখে ধীরে ধীরে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল। এক ছদ্মবেশী সিআইডি অফিসার, যে কিনা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে সঠিক সময়ের।
ক্যান্টিনের এক কোণে বসে রিয়াজ তার কফির কাপে চুমুক দিচ্ছিল, কিন্তু তার চোখ স্থির ছিল না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে নজর রাখছিল, যেন কোনো গোপন সংকেতের জন্য অপেক্ষা করছে। রোহান তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে একের পর এক কৌতুক শুনিয়ে রিয়াজের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছিল, কিন্তু রিয়াজের মন ছিল অন্য কোথাও। দোস্ত, তুই কি প্রেমিকের জন্য এত আনমরা হয়ে আছিস, নাকি আবার সেই সাহিত্য দেবের চিন্তায় মগ্ন? রিয়াজ অন্যমনস্কভাবে বলল, না, তেমন কিছু না। ঠিক তখনই রিয়াজের পকেট থেকে তার পুরনো স্ক্র্যাচ পড়া ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নম্বরটা অচেনা। রিয়াজ তাড়াতাড়ি ফোনটা ধরলো এবং ক্যান্টিনের কোলাহল থেকে একটু দূরে সরে গেল। হ্যালো। অপর প্রান্ত থেকে ফিসফিস করে ভেসে এলো, রাজু, আমি কালাম, তোমার জন্য একটা খবর আছে। রিয়াজ কণ্ঠস্বরে উত্তেজনা নিয়ে জিজ্ঞেস করল, কি খবর কালাম, কিছু জানতে পেরেছো? হ্যাঁ, আমার লোক মারফত খবর পেয়েছি, সেই ছেলেটা, মানে যার খোঁজ করছো, সে সম্ভবত কলেজের আশেপাশে একটা বস্তি এলাকায় লুকিয়ে আছে। পুরনো একটা ভাঙা মেসেও নাকি তাকে কয়েকবার দেখা গেছে। ঠিকানা বলতে পারবে? কালাম কিছুক্ষণ নীরব থেকে বলল, ঠিকানা এখনো পুরোপুরি কনফার্ম না, তবে আমি চেষ্টা করছি বের করার। তুমি আপাতত ওই এলাকাগুলোতে একটু খোঁজ খবর নাও, সাবধানে থেকো, জায়গাটা খুব একটা ভালো না। ঠিক আছে কালাম, ধন্যবাদ তোমাকে। ফোন রেখে রিয়াজ গভীর চিন্তায় ডুবে গেল। একটা ক্ষীণ আলোর রেখা দেখা যাচ্ছে। এবার তাকে নিজের ছদ্মবেশ বজায় রেখে সে এলাকায় অনুসন্ধান করতে হবে। রাতে যখন শহরের আলো নিভু নিভু, রিয়াজ তার সাধারণ পোশাকের উপর একটা পুরনো জ্যাকেট চাপালো, মুখটা একটা মাফলার দিয়ে আড়াল করল। তার চোখে সেই শান্ত লাজুক ছাত্রের ভাব আর নেই, সেখানে এক দৃঢ় সংকল্পের ছায়া। সে সন্তর্পণে কলেজের পেছনের গেট দিয়ে বেরিয়ে গেল এবং অন্ধকার রাস্তায় মিশে গেল। বস্তির দিকে সরু এবড়ো খেবড়ো পথ ধরে রিয়াজ হাঁটতে শুরু করলো। দুপাশে জীর্ণ কুড়ে ঘর, আর বাতাসে ভেসে আসছিল নোংরা আর অস্বাস্থ্যকর গন্ধ। মাঝে মাঝে কিছু সন্দেহজনক লোকের আনাগোনা চোখে পড়ছিল। তাদের চোখে মুখে ছিল ক্লান্তির ছাপ, আবার কারো কারো দৃষ্টিতে ছিল চাপা উত্তেজনা। রিয়াজ সাবধানে তাদের এড়িয়ে যাচ্ছিল, কোনো রকম দৃষ্টি আকর্ষণ করতে চাইছিল না। একটা পুরনো প্রায় ভাঙা মেসের সামনে এসে রিয়াজ থামল। জায়গাটা নির্জন, আর চারদিকে একটা গা ছমছমে নীরবতা বিরাজ করছিল। রিয়া চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করলো। কিছু জানালা ভাঙা, আর দরজার কপাটগুলো ক্যাচ ক্যাচ করছিল দমকা হাওয়ায়। হঠাৎ রিয়াজ দেখতে পেল মেসের ভেতরের একটা জানালার ফাঁক দিয়ে আবছা আলো দেখা যাচ্ছে। সে সন্তর্পণে এগিয়ে গেল এবং জানালার কাছে উকি মারল। ভেতরে কয়েকজন লোক বসে তাস খেলছিল, আর তাদের মধ্যে একজনকে রিয়াজের পরিচিত মনে হলো। সে ছেলেটা যার ছবি সে ল্যাপটপে দেখেছিল। ধর্ষক, সন্দেহভাজন। রিয়াজের হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। এটাই কি সেই লুকানোর জায়গা? সে আরো ভালোভাবে দেখার চেষ্টা করছিল। ঠিক তখনই পেছন থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে এলো, এই ছেলে, এইখানে কি করছিস? রিয়াজ চমকে পেছনে ফিরে দেখল একজন লম্বা পেশিবহুল লোক তার দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছে। তার হাতে একটা লাঠি। আমি আমি আসলে পথ হারিয়ে ফেলেছি। এটা কোন রাস্তা? পথ হারিয়েছিস? এত রাতে মিথ্যা বলছিস? তুই নিশ্চয়ই কোন ধান্দায় এসেছিস। রিয়াজের মনে ভয় ধরল। তার ছদ্মবেশ প্রায় ধরা পড়ে যাচ্ছিল। না না, আমি সত্যি বলছি, আমি আসলে নতুন এসেছি শহরে, তাই। লোকটা ধমকের সুরে বসল, যা ভাগ এখান থেকে, আর যদি আশেপাশে দেখি তোর ঠ্যাং ভেঙে দিব। রিয়াজ আর কথা না বাড়িয়ে দ্রুত সেই জায়গা থেকে সরে পড়ল। অন্ধকারে মিশে সে হাঁপাতে হাঁপাতে কিছুটা দূরে চলে গেল। অল্পের জন্য আজ ধরা পড়া থেকে বেঁচে গেল সে। পরের দিন কলেজে রিয়াজের অনুপস্থিতি বা অন্যমনস্কতা সোনালির নজরে এলো। ক্লাসে রিয়াজকে তেমন একটা দেখা যায়নি, আর যখন দেখা গেছে তখনও তার হাবভাব ছিল অন্যরকম, যেন সে কোনো গভীর চিন্তায় মগ্ন। সোনালি প্রিয়ার কানে ফিসফিস করে বলল, দেখিস তো, আজ ওই খ্যাটটা ক্লাসেও নেই, আর থাকলো কেমন যেন অন্যরকম দেখাচ্ছে। প্রিয়া উদাসীনভাবে উত্তর দিল, হবে হয়তো কোনো গ্রাম্য ঝামেলা, আমাদের কি? সোনালি ভ্রুকুচকে বলল, না, আমার মনে হচ্ছে ওর পিছনে অন্য কিছু আছে। রাহুল হেসে বলল, আরে ইয়ার, ও আবার কি রহস্য করবে? ও তো একটা বোকা হাবাগোবা ছেলে। সোনালি দৃঢ় স্বরে বলল, না, আমার মনে হচ্ছে ওর পিছনে অন্য কিছু আছে, আমি ওকে নজরে রাখবো।
যদিও সোনালি রিয়াজের অনুপস্থিতি বা অন্যমনস্কতাকে প্রথমে পাত্তা দিতে চায়নি, কিন্তু তার ভেতরের কৌতূহল ক্রমশ বাড়ছিল। রিয়াজের সরল চেহারার আড়ালে কি সত্যি কিছু লুকানো আছে? অন্যদিকে রিয়াজ তার রাতের অভিযানের কথা রোহানকেও জানায়নি। সে বুঝতে পারছিল এই মিশনের কথা যত কম লোক জানে ততই ভালো। তবে তার মনে একটাই চিন্তা, সে যে ক্লুটা পেয়েছে সেটা যেন সত্যি হয় এবং খুব তাড়াতাড়ি সে সেই ধর্ষককে আইনের হাতে তুলে দিতে পারে। তার রাতের বিপজ্জনক অভিযান ব্যর্থ হয়নি। সে অন্তত সে ছেলেটার সম্ভাব্য লুকানোর জায়গার সন্ধান পেয়েছে। এখন তাকে আরও সাবধানে এবং কৌশলে সেই মেস এবং বস্তি এলাকায় নজরদারি চালাতে হবে। একদিন রোহান রিয়াজের মেস ঘরের দরজায় কড়া নাড়ল। রিয়াজ তখন তার ল্যাপটপে কিছু জরুরি তথ্য দেখছিল। দরজার আওয়াজে কিছুটা বিরক্ত হলো। দোস্ত, দরজা খুলতো, তোর জন্য একটা বিরাট সারপ্রাইজ আছে। রোহানের কণ্ঠস্বর বাইরে থেকে ভেসে এলো। রিয়াজ দরজা খুলে দেখল রোহানের হাতে একটা বিশাল সাইজের কেক। এটা কি? রোহান হাসি মুখে বলল, আরে ইয়ার, আজ না তোর জন্মদিন। যদিও তুই বলিসনি, কিন্তু আমার সোর্স খবর এনেছে। রিয়াজ বিরক্তির সাথে বলল, রোহান, আজ আমার জন্মদিন নয়। রোহান কেকের বাক্সটা ধরে দাঁড়িয়ে বলল, তাহলে এটা কার জন্মদিন? আমার কি ভুল হলো? হঠাৎ তার চোখ রিয়াজের টেবিলের উপর পড়ল। সেখানে একটা ছোট কালো রঙের ডিভাইস পড়েছিল, ওয়াকিটকির মতো দেখতে, কিন্তু আরো আধুনিক। এটা কি? তোর কাছে এইসব গ্যাজেট কোত্থেকে এলো? রিয়াজ তাড়াতাড়ি ডিভাইসটা লুকাতে চেষ্টা করে বলল, ও, এটা এটা আমার একটা পুরনো ইলেকট্রনিক ডায়েরি। রোহান চোখ কপালে তুলে বলল, ইলেকট্রনিক ডায়েরি? এটা তো একেবারে সিনেমার স্পাইডার মতো জিনিস। এর মধ্যে কি আছে রে? তোর গোপন প্রেমিকার নাম্বার? রিয়াজ একটু হেসে বলল, আরে না না, ওসব কিছু না। এটা আসলে আমার গ্রামের এক বন্ধু পাঠিয়েছিল। পুরনো দিনের জিনিস, তাই একটু অন্যরকম দেখতে। পুরনো দিনের জিনিস? আর তুই এটা টেবিলের উপর ফেলে রেখেছিস? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। সে ডিভাইসটা ধরার চেষ্টা করলো, কিন্তু রিয়াজ দ্রুত সেটা সরিয়ে ফেলল। রোহান, ওটা ধরবি না, ওটা ভেঙে যেতে পারে। ঠিক আছে বাবা, ঠিক আছে, ধরবো না। কিন্তু তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস, এটা আমি বুঝতে পারছি। তাদের মধ্যে যখনই মজার অথচ কিছুটা চাপা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছিল, তখন কলেজের অন্য প্রান্তে সোনালি তার বন্ধুদের সাথে বসে রিয়াজকে নিয়ে নতুন এক ষড়যন্ত্র আঁটছিল। তোমরা রাজি তো? এবার খেলাটা আরো জমবে। প্রিয়া কৌতূহলের সাথে জিজ্ঞাসা করল, কি প্ল্যান আছে তোর মাথায়? আমরা একটা বাজি ধরবো, দেখবো কে ওই খ্যাত ছেলেটাকে সবচেয়ে বেশি বোকা বানাতে পারে। রাহুল উৎসাহের সাথে বলল, বাজি? দারুণ, আমি রাজি। আকাশ পেট চুলকাতে চুলকাতে বলল, আমিও আছি, দেখি তো কতটা বোকা ও। সোনালি আত্মবিশ্বাসের সাথে বলল, আমি চ্যালেঞ্জ করছি, ও আমার ফাঁদে ঠিক পা দেবে। আমি এমন একটা গল্প বানাবো যে ও বিশ্বাস করতে বাধ্য হবে। তাদের মধ্যে রিয়াজকে বোকা বানানোর প্রতিযোগিতা শুরু হলো। এক একজন এক এক রকম পরিকল্পনা করতে লাগলো, যার মূল উদ্দেশ্য ছিল রিয়াজের সরলতার সুযোগ নিয়ে তাকে হাসির পাত্র বানানো। অন্যদিকে রিয়াজ তার সোর্সের মাধ্যমে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর পেল। কালাম তাকে জানান যে ধর্ষক ছেলেটি একই জায়গায় বেশি দিন থাকছে না, ঘন ঘন তার হাইড আউট পরিবর্তন করছে। এছাড়াও তাদের কাছে এমন তথ্যও এসেছে যে ছেলেটা সম্ভবত একা নয়, কোনো প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে আছে। রাজু, খবর ভালো না। সেই ছেলেটা বারবার তার জায়গা বদলাচ্ছে। মনে হচ্ছে কেউ তাকে সাহায্য করছে। রিয়াজ উদ্বিগ্নের স্বরে জিজ্ঞাসা করল, সাহায্য করেছে? কে সে? আমরা এখনো নিশ্চিত নই, তবে আমাদের সোর্স বলছে ছেলেটা যার আশ্রয়ে আছে সে সম্ভবত শহরের কোনো বড় গ্যাংস্টারের সাথে যুক্ত। গ্যাংস্টার? তার মানে পরিস্থিতি আরো জটিল। সাবধানে থেকো রাজু, তুমি যার পেছনে লেগেছ তারা খুব বিপজ্জনক হতে পারে। আমি ভয় পাই না কালাম, আমাকে যে করি হোক সেই মেয়েটিকে ন্যায় বিচার পাইয়ে দিতে হবে। এই নতুন তথ্য রিয়াজের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিল। একদিকে কলেজে সোনালির দলের নতুন উপদ্রব, অন্যদিকে তার মিশনের ক্রমবর্ধমান জটিলতা। তাকে এখন আরও সতর্ক থাকতে হবে এবং একই সাথে তার অনুসন্ধান চালিয়ে যেতে হবে। কয়েকদিন পর রোহান আবার রিয়াজের ঘরে এলো, হাতে একটা পুরনো ধাঁচের মানচিত্র। দোস্ত,
তুই না বলছিলি পুরনো জিনিস পছন্দ করিস? দেখ তো এটা কেমন। রিয়াজ মানচিত্রের দিকে তাকিয়ে বলল, এটা তো একটা পুরনো শহরের ম্যাপ। হ্যাঁ, আর জানিস আমার দাদু বলতেন এই ম্যাপে নাকি গুপ্তধনের রাস্তা লুকোনো আছে। রিয়াজ হেসে বলল। তুই এখনো ভূতের গল্প বিশ্বাস করিস? রোহান নাটকীয় ভঙ্গিতে বলল, আরে ইয়ার, বিশ্বাস অবিশ্বাসের কি আছে, চল না একদিন দুজনে মিলে এই ম্যাপ ধরে গুপ্তধন খুঁজতে বের হই। তাদের মধ্যে যখনই হালকা মেজাজের কথোপকথন চলছিল তখন বাইরে থেকে সোনালির উচ্চ হাসির আওয়াজ ভেসে এলো। এই যে মিস্টার জ্ঞানী, শুনুন তো একটু। রিয়াজ এবং রোহান দুজনেই কিছুটা অবাক হয়ে দরজার দিকে তাকালো। সোনালি তার বন্ধুদের সাথে দরজার বাইরে দাঁড়িয়েছিল। সোনালি ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, আমরা শুনলাম আপনি নাকি পুরনো জিনিস খুব পছন্দ করেন, তাই আমরা আপনার জন্য একটা ঐতিহাসিক খবর নিয়ে এসেছি। প্রিয়া মুখ টিপে হেসে বলল, হ্যাঁ, শুনলে আপনার চোখ কপাল উঠবে। রাহুল ঠোঁট কামড়ে বলল, তবে খবরটা শোনার আগে আপনাকে একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। রিয়াজ সন্দেহের চোখে জিজ্ঞাসা করল, কিসের পরীক্ষা? সোনালি রহস্যময় হাসি হেসে বলল, আরে বাবা, ভয় পাচ্ছেন নাকি? এটা তো শুধু একটা ছোট্ট ধাঁধা। তাদের এই রহস্যময় আচরণ রিয়াজ এবং রোহান দুজনের মনেই কৌতূহল সৃষ্টি করল। সোনালি এবং তার দল আবার কি নতুন খেলা শুরু করেছে? অন্যদিকে রিয়াজের মাথায় ঘুরছিল কালামের দেওয়া খবর। ধর্ষক ছেলেটি যদি সত্যি কোনো গ্যাংস্টারের আশ্রয়ে থাকে তাহলে তার নাগাল পাওয়া আরও কঠিন হয়ে পড়বে। তাকে এখন খুব সাবধানে প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে। কলেজের এই আপাত নির্ঝঞ্ঝাট পরিবেশের আড়ালে বিপদ ক্রমশ ঘনীভূত হচ্ছে। তারপর সোনালি বলল, তাহলে শুনুন মিস্টার জ্ঞানী, আমাদের কাছে খবর আছে আর্টস বিল্ডিং এর পেছনে নাকি এক গুপ্তধন লুকানো আছে। প্রিয়া নাটকীয় ভঙ্গিতে বলল, হ্যাঁ, শোনা যায় বহু বছর আগে কোনো ধনী ব্যক্তি নাকি সেখানে সোনার মোহর ভর্তি কলস পুঁতে রেখে গেছিল। রাহুল গম্ভীর স্বরে বলল, তবে জায়গাটা নাকি ভুতুড়ে, রাতে সেখানে কেউ সাহস করে যায় না। আকাশ কৌতূহলের ভান ধরে বলল, কিন্তু আমরা শুনেছি পুরনো জিনিসের প্রতি আপনার নাকি বিশেষ দুর্বলতা আছে, তাই ভাবলাম এই খবরটা আপনাকে দেওয়া উচিত। রিয়াজ সামান্য হেসে বলল, গুপ্তধন আর ভুতুড়ে জায়গা, তোমরা কি সিরিয়াস? সোনালি আত্মবিশ্বাসের সাথে বলল, একেবারে সিরিয়াস। আমরা নিজের চোখে পুরনো একটা ম্যাপের অংশ দেখেছি যেখানে ওই জায়গার কথা বলা আছে। প্রিয়া মোবাইল বের করে বলল, এই দেখুন, এটা সেই ম্যাপের ছবি যা আকাশের এক দূর সম্পর্কের আত্মীয়র কাছে ছিল। প্রিয়া মোবাইলে একটা অস্পষ্ট পুরনো মানচিত্রের ছবি দেখালো। মানচিত্রের একটা অংশে পুরনো দিনের হাতে লেখা কিছু অক্ষর এবং আঁকাবাঁকা রেখা দেখা যাচ্ছিল। রোহান ঠোঁট কামড়ে হেসে বলল, তোমরা কি ওকে বোকা বানাচ্ছ? সোনালি নির্দোষ সাজার ভান করে বলল, আমরা কেন বোকা বানাতে যাব? আমরা তো শুধু সাহায্য করতে চাইছি। যদি মিস্টার জ্ঞানী সাহস করে সেই গুপ্তধন খুঁজে বের করতে পারেন। রাহুল ভ্রু নাচিয়ে বলল, তাহলে তো তিনি একেবারে ধনী হয়ে যাবেন আর আমাদের জন্য কিছু ভাগ রাখবেন আশা করি। রিয়াজ কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল। তাদের চোখে মুখে দুষ্টুমি আর ছাপা হাসির ঝিলিক স্পষ্ট। সে বুঝতে পারছিল এটা তাদের একটা চাল, কিন্তু তাদের পরিকল্পনাটা ঠিক কি তা সে আন্দাজ করতে পারছিল না। তাহলে সেই গুপ্তধনটা ঠিক কোথায় লুকানো আছে বলে তোমরা মনে করো? সোনালি মানচিত্রের দিকে তাকিয়ে বলল, ম্যাপ অনুযায়ী পুরনো আর্টস বিল্ডিং এর ঠিক পেছনের দিকের একটা পুরনো কুয়োর কাছে নাকি সেই গুপ্তধন লুকানো আছে। প্রিয়া আগ্রহের সাথে বলল, তবে কুয়োটা অনেক দিন ধরে বন্ধ রাখা হয়েছে, ভেতরে নাকি বিষাক্ত গ্যাসও থাকতে পারে। রাহুল ভয় দেখানোর চেষ্টা করে বলল, আর শোনা যায় রাতে নাকি সেখানে পুরনো দিনের সেই ধনী ব্যক্তির আত্মা ঘোরাঘুরি করে। রোহান রিয়াজের কানে ফিসফিস করে বলল, দেখছিস তো, একেবারে সিনেমার গল্প, এদের মতলব ভালো না। আমি বুঝতে পারছি। সোনালি অধৈর্য হয়ে বলল, তাহলে মিস্টার জ্ঞানী, আপনি কি সেই গুপ্তধন উদ্ধারের অভিযানে সামিল হচ্ছেন নাকি ভূতের ভয়ে পিছিয়ে যাচ্ছেন? ঠিক আছে, আমি তোমাদের সাথে যাব, দেখা যাক সেই গুপ্তধন আর ভূত কতটা সত্যি। সোনালি এবং তার বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের পরিকল্পনা সফল হতে চলেছে ভেবে তারা বেশ খুশি। রাতে যখন কলেজ ক্যাম্পাস প্রায় জনশূন্য, সোনালি, প্রিয়া, রাহুল এবং আকাশ পুরনো আর্টস বিল্ডিংয়ের পেছনে অপেক্ষা করছিল। তাদের হাতে ছিল টর্চ লাইট আর কিছু হালকা সরঞ্জাম। কিছুক্ষণ পর রিয়াজ এবং রোহানও সেখানে এসে পৌঁছালো।
সোনালি ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, এই যে আমাদের সাহসী গুপ্তধন শিকারী, আসুন, আপনার জন্য সব প্রস্তুত। রিয়াজ শান্তভাবে বলল। দেখা যাক কি প্রস্তুত। তারা পুরনো জংধরা লোহার গেট খুলে ভেতরে প্রবেশ করলো। আর্টস বিল্ডিংটা বহু বছর ধরে ব্যবহার না হওয়ায় সেখানে একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছিল। ধুলো আর মাকড়সার জালে চারপাশ ঢাকা, আর দমকা হাওয়ায় জানালার কপাটগুলো ক্যাচ ক্যাচ শব্দ করছিল। প্রিয়া ভয় ভয় বলল, আমার কিন্তু একটু ভয় লাগছে। রাহুল তাকে সাহস জুগিয়ে বলল, আরে বোকা, এটা তো শুধু একটা পুরনো বিল্ডিং। তারা টর্চ লাইটের আলোয় পথ দেখতে দেখতে বিল্ডিংয়ের পেছনের দিকে এগিয়ে গেল। সেখানে সত্যি একটা পুরনো বন্ধ কুয়ো দেখা গেল। কুয়োর চারপাশ আগাছা আর ভাঙা ইটে ভর্তি। সোনালি উত্তেজিত হয়ে বলল, এই তো সেই কুয়াটা, ম্যাপে ঠিক এইরকমই দেখাচ্ছিল। আকাশ কৌতূহলের সাথে বলল, তাহলে এবার কি করতে হবে? এবার মিস্টার জ্ঞানী তার জাদু দেখাবেন, কিভাবে তিনি এই বন্ধ কুয়োর ভিতরে প্রবেশ করে গুপ্তধন খুঁজে বের করেন, সেটাই দেখায়। রোহান বিরক্তির সাথে বলল, তোমরা কি ভাবছোটা কি? এটা একটা বিপজ্জনক জায়গা হতে পারে। আর ইয়ার, ও তো একজন জ্ঞানী মানুষ, সব বিপদ তুচ্ছ করে গুপ্তধন উদ্ধার করতে পারবে। রিয়াজ কুয়োর চারপাশটা ভালোভাবে দেখল। জায়গাটা সত্যিই বিপজ্জনক ছিল। কুয়োর মুখটা পুরনো কাঠের তক্তা দিয়ে ঢাকা, যা বহু জায়গায় ভেঙে গেছে। ভেতরে অন্ধকার আর সাথে সাথে ভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল। তোমরা কি সত্যি মনে করো এখানে কোনো গুপ্তধন আছে? সোনালি আত্মবিশ্বাসের সাথে বলল, অবশ্যই আছে, আমরা মিথ্যে বলছি না। প্রিয়া আগ্রহের সাথে বলল, তাহলে আপনি কি ভেতরে যাবেন? রিয়াজ কিছুক্ষণ চুপ থেকে কুয়োর দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি ভিতরে যাব। রোহান উদ্বিগ্ন হয়ে বলল, তুই কি পাগল হয়েছিস? এটা বিপজ্জনক হতে পারে। আমার মনে হয় না এখানে কোনো গুপ্তধন আছে, কিন্তু এদের আসল উদ্দেশ্যটা কি সেটা আমার জানা দরকার। সোনালি এবং তার বন্ধুরা রিয়াজের কথায় বেশ উৎসাহিত হলো। তারা ভাবতেও পারেনি রিয়াজ এত সহজে তাদের ফাঁদে পা দেবে। সোনালি মনে মনে বলল, দেখি এবার তুমি কত বড় জ্ঞানী। রিয়াজ একটা ভাঙা কাঠের তক্তা সরিয়ে কুয়োর ভেতরের দিকে তাকালো। অন্ধকার আর একটা হালকা পচা গন্ধ ভেসে আসছিল। ঠিক সেই মুহূর্তে উপর থেকে সোনালির ইশারায় রাহুল এবং আকাশ তাদের হাতে থাকা একটা বালতি ভর্তি আবর্জনা কুয়োর ভেতরে ফেলে দিল। ধপ করে একটা বিকট শব্দ হলো, আর সাথে সাথে কুয়োর ভেতর থেকে ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত গ্যাস বের হতে শুরু করলো। প্রিয়া নাকে রুমাল চেপে বলল, উফ, এটা কিসের গন্ধ? সোনালি হাসতে হাসতে বলল, এটা হলো গুপ্তধনের আসল সুবাস। রাহুল হো হো করে হেসে বলল, কেমন লাগলো মিস্টার জ্ঞানী? এবার বুঝলেন তো পুরনো জিনিসের আসল মূল্য? আকাশ পেট ছাকিয়ে হেসে বলল, আমরা আপনাকে একটা ঐতিহাসিক অভিজ্ঞতা দিলাম, তাই না? রিয়াজ বুঝতে পারছিল এটা তাদের পরিকল্পনা ছিল, তাকে বোকা বানানো এবং সম্ভবত কোনো বিপদে ফেলা। কিন্তু তাদের এই ছেলে মানুষই কাণ্ডকারখানায় তা রাগ হওয়ার বদলে হাসি পেল। তোমরা এটাই করতে চেয়েছিলে? সোনালি বিজয়ের হাসি হেসে বলল, হ্যাঁ, কেমন লাগলো আমাদের গুপ্তধন অভিযান? রিয়াজ বুঝতে পারলো তাকে বোকা বানানো হয়েছে। সে কিছু না বলে শুধু মুচকি হাসি দেয়। আর এই মুহূর্তে সে তার আসল রূপ দেখাবে না, তা না হলে তার মিশন এখানে শেষ হতে পারে। এক সপ্তাহ পর কলেজ ছুটির পর সোনালি তার বন্ধুদের সাথে গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তাদের গাড়ির জন্য। আশেপাশে তেমন ভিড় ছিল না। হঠাৎ দুটো মোটর বাইকে করে 4 জন স্থানীয় মাস্তান এসে তাদের সামনে থামল। ছেলেগুলোর মুখ রুক্ষ আর তাদের চাহনিতে একটা অশুভ ইঙ্গিত ছিল। এই কি এত সুন্দর ম্যান সাহেব একা দাঁড়িয়ে? আপনারা কারা? আমাদের বিরক্ত করছেন কেন? বিরক্ত কোথায়, আমরা তো আলাপ করতে যাচ্ছি ম্যাডাম। প্রিয়া ভয় ভয় বলে, আমাদের যেতে দিন, আমাদের গাড়ি আসছে। মাস্তানদের মধ্যে আরেকজন বলে ওঠে, কোথায় যাচ্ছিস তোরা? দাঁড়া একটু। রাহুল আতকে উঠে বলে, এই ছাড়, কি চাস তোরা? সোনালি বুঝতে পারছিল পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আশেপাশে তেমন লোকজন নেই যাদের কাছে সাহায্য চাওয়া যায়। সোনালি দৃঢ়ভাবে বলে, দেখুন, আপনারা ভুল করছেন, আমাদের ছেড়ে দিন, নইলে এর ফল ভালো হবে না। ফল? কি ফল দেখাবি তুই? তোর মতো কত মেম সাহেব আমরা দেখেছি। ঠিক সেই মুহূর্তে কয়েকটা গুলির শব্দ আসে। শব্দগুলো এমন অপ্রত্যাশিত ছিল যে মাস্তানরা চমকে উঠল এবং সেদিকে তাকালো।
হেই, ওটা কিসের আওয়াজ? কে ওখানে? আবার আরেকটা গুলির শব্দ এলো। তার সাথে কিছু ধাতব জিনিস পড়ার টুংটাং আওয়াজও ভেসে এলো। একজন মাস্তান বলে, শালা রাতও কাজ করে নাকি? তাদের মনোযোগ যখন সেই শব্দগুলোর দিকে, তখন হঠাৎ একটা ভারী লোহার রড তাদের পাশ দিয়ে ঝড়ের বেগে ছুটে গেল এবং রাস্তার পাশে একটা বিদ্যুতের খুঁটিতে সশব্দে আঘাত করলো। এটা কি? কে মারলো এটা? তাদের মধ্যে একটা চাপা ভয় সৃষ্টি হলো। অন্ধকারে তারা কিছুই দেখতে পারছিল না, কিন্তু পরপর এমন অপ্রত্যাশিত ঘটনায় তারা বেশ ঘাবড়ে যায়। ঠিক তখনই অন্যদিক থেকে একটা তীক্ষ্ণ বাঁশির আওয়াজ ভেসে এলো। তার সাথে ভেসে এলো কয়েকটা কুকুরের ঘিউ ঘিউ করার শব্দ। আরেকজন মাস্তান বলে, মনে হচ্ছে এরিয়াটা ভালো না, চল চল এখান থেকেই। কিন্তু বাদ দে, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এই অপ্রত্যাশিত ঘটনাগুলোর আকস্মিকতায় মাস্তানরা আর দাঁড়ালো না। তারা দ্রুত তাদের বাইকগুলোতে স্টার্ট দিল এবং মুহূর্তের মধ্যে সেখান থেকে চম্পট দিল। সোনালি এবং তার বন্ধুরা হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়েছিল। তাদের বিশ্বাস হচ্ছিল না যে এত সহজে তারা এই বিপদ থেকে মুক্তি পেল। প্রিয়া ভয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, ও মাই গড, এটা কি হয়েছিল? রাহুল হতভম্ব হয়ে বলে, বুঝতে পারছি না হঠাৎ কি শুরু হলো। সোনালি চারপাশে তাকিয়ে বলে, কে বা কারা আমাদের বাঁচালো? তারা অন্ধকারে ভালোভাবে দেখার চেষ্টা করলো, কিন্তু কিছুই স্পষ্ট দেখতে পেল না। নির্মাণাধীন বাড়ির দিকটা অন্ধকার ছিল, আর বাঁশির আওয়াজও ক্রমশ দূরে মিলিয়ে গিয়েছিল। সোনালি মনে মনে বলে, কে ছিল ওটা? যেই হোক, আজও না থাকলে কি হতো? ঠিক সেই সময় তাদের গাড়ি এসে পৌঁছালো। চালক তাদের উদ্বিগ্ন মুখ দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ম্যাম, আপনারা ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, চলুন এবার। তারা গাড়িতে উঠে বসলো, কিন্তু সোনালির মন তখনও সেই অপ্রত্যাশিত ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছিল। কে বা কারা তাদের সাহায্য করলো, আর কেনই বা তারা এভাবে হঠাৎ করে ভয় পেয়ে পালিয়ে গেল? অন্যদিকে নির্মাণাধীন বাড়ির পেছনে অন্ধকারে দাঁড়িয়ে রিয়াজ মুচকি হাসছিল। তার হাতেই সে লোহার রডটা ধরা ছিল। বাঁশির আওয়াজটা আসলে তার নিজেরই দেওয়া ছিল। আর কুকুরের ঘিউ ঘিউয়ের শব্দটা সে তার মোবাইলে বাজিয়েছিল। সরাসরি মারামারিতে না গিয়েও পরিস্থিতি সামাল দেওয়ার কৌশলটা কাজে লেগেছিল। রিয়াজ মনে মনে বলে, সোনালি, তুমি হয়তো জানতেও পারলে না, তোমার অপমানিত খেত বন্ধুটি আজ তোমার জীবন বাঁচালো। সে সন্তর্পণে অন্ধকার থেকে বেরিয়ে কলেজের হোস্টেলের দিকে পা বাড়ালো। তার রাতের মিশনটা কিছুটা অপ্রত্যাশিত মোড় নিলেও আপাতত সবাই নিরাপদে আছে, এই ভেবে সে কিছুটা শান্তি পেল। সোনালি হয়তো তার আসল পরিচয় জানতেও পারল না। এটাই তার ছদ্মবেশে রক্ষার জন্য জরুরি ছিল। রাতে নিস্তব্ধতা ভেঙে যখন ভোরের আলো ফুটল, তখন একজনের চোখে ঘুম ছিল না। গত রাতের ঘটনা তার মনকে আচ্ছন্ন করে রেখেছিল। সে রুক্ষ চেহারার মাস্তানদের ভয়ঙ্কর চাহনি, তাদের অশালীন মন্তব্য, সবকিছু বারবার তার মানসপটে ভেসে উঠছিল। একটা ঠান্ডা স্রোত তার শির দ্বারা বেয়ে নেমে গেল যখন সে ভাবল, যদি সেই অপ্রত্যাশিত সাহায্যকারী না থাকতো তাহলে তাদের সাথে কি হতে পারত। উফ, বিরক্তি নিয়ে পাশ ফিরল একজন। সাধারণত রাতের বেলা দুঃস্বপ্ন দেখলে সকালে তা মনে থাকে না, কিন্তু গত রাতের প্রতিটি মুহূর্ত তার স্পষ্ট মনে আছে। কে ছিল সে ব্যক্তি বা কারা যারা এত অপ্রত্যাশিতভাবে তাদের বাঁচিয়েছিল? নির্মাণাধীন বাড়ির পেছনের দিক থেকে আসা গুলির শব্দ, তারপর সেই তীক্ষ্ণ বাঁশির আওয়াজ আর কুকুরের ঘিউ ঘিউ, যেন সিনেমার কোনো দৃশ্য। এটা কি সত্যি ঘটেছিল? নিজেকে প্রশ্ন করলো একজন। সবকিছু এত দ্রুত আর অপ্রত্যাশিত ছিল যে এখনো তার ঘোর কাটেনি। তার মনে একটা কৃতজ্ঞতার অনুভূতি উকি দিচ্ছিল, কিন্তু সাথে সাথে তার অহংবোধ মাথা চাড়া দিয়ে উঠল। আমি কারো কাছে ঋণী? এ ভাবনাটাই তার কাছে অসহ্য লাগছিল। তবে একটা অদ্ভুত বিষয় ঘটল। সেই রাতের ঘটনার পর থেকে একজনের প্রতি তার আগের সে তীব্র তাচ্ছিল্য যেন কিছুটা হলেও কমে গেল। হয়তো পুরোপুরি নয়, কিন্তু একটা সূক্ষ্ম পরিবর্তন অবশ্যই এসেছিল। সে গেঁয়ো ব্যাগডেটের ছেলেটা, যার সাথে সে সব সময় খারাপ ব্যবহার করত, তাকে নিয়ে তার মনে একটা চাপা কৌতূহল জন্মালো। সোনালি মনে মনে ভাবছে, ছেলেটা সব সময় এত চুপচাপ কেন থাকে? ক্লাসে শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সে কারোর সাথে তেমন কথা বলে না, সব সময় নিজের জগতে ডুবে থাকে। তার পোশাক, চালচলন সব কিছুতে একটা সাধারণ ছাপ, কিন্তু তার চোখের দৃষ্টি কখনো কখনো
সেই দৃষ্টিতে গভীর কিছু একটা দেখতে পাই, যেন অন্য রহস্য লুকিয়ে আছে তার শান্ত মুখের আড়ালে। ক্যান্টিনে বন্ধুদের সাথে বসেও সোনালির মন অন্যদিকে ছিল। অন্য দুজন যথারীতি কলেজের অন্যান্য ছেলে মেয়েদের নিয়ে হাসি ঠাট্টা করছিল, কিন্তু একজনের মনোযোগ ছিল অন্য টেবিলে বসা একজনের দিকে। সে দেখছিল একজন কিছু বলছে আর অন্যজন মাথা নেড়ে সায় দিচ্ছে। তাদের মধ্যে কি কথা হচ্ছে তা জানার কৌতূহল অনুভব করলো একজন। প্রিয়া ধাক্কা দিয়ে বলল, এই কি ভাবছিস? আমরা তোকে একটা মজার কথা বলছি। হ্যাঁ বল। তুই কি আমার সেই হ্যান্ডসাম স্যারের স্বপ্নে বিভোর? আহা, তোরাও না, আমি ওসব ভাবছি না। আসলে সে অন্য একজনের কথাই ভাবছিল, যদিও তা স্বীকার করতে চাইল না। আচ্ছা, কাল রাতে যা ঘটলো? কথাটা শুরু করেও থেমে গেল সোনালি। সে বুঝতে পারছিল বন্ধুদের কাছে সে ঘটনার কথা বলতে তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। আকাশ আগ্রহী হয়ে জিজ্ঞেস করে, কাল রাতে কি হয়েছিল? তেমন কিছু না, রাস্তায় একটু ঝামেলা হয়েছিল, এই আর কি। ঝামেলা? কিসের ঝামেলা? বাদ দাও তো, ও ওসব পুরনো কথা। আসলে সে চায়নি সে রাতের ঘটনার সাথে অন্য একজনের কোনো সম্পর্ক স্থাপিত হোক তার বন্ধুদের মনেও। অন্যদিকে রিয়াজ তার মিশনের অগ্রগতি নিয়ে ব্যস্ত ছিল। এক সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে সে শহরের বিভিন্ন সূত্র থেকে আকাশ নামের এক প্রভাবশালী ব্যক্তির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করে। তাদের কাছে খবর ছিল এই আকাশ নামের ব্যক্তিটি একটা শক্তিশালী মাফিয়া চক্রের সাথে জড়িত এবং নারী পাচারের মতন ঘৃণ্য ব্যবসায় তার হাত রয়েছে। আকাশ শহরের কতগুলো ডেরা আছে আর এর কার্যকলাপের ধরন কি? দেখো রাজু, এই আকাশ খুব ধূর্ত আর চালাক লোক। তার সরাসরি কোনো প্রমাণ পাওয়া কঠিন, তবে আমাদের সোর্স বলছে শহরের পুরনো বন্দর এলাকা আর কিছু অভিজাত নাইট ক্লাবে তার আনাগোনা আছে, আর নারী পাচারের ব্যাপারে তার একটা নিজস্ব নেটওয়ার্ক রয়েছে। আমাকে এর একটা তালিকা দাও, কোথায় কোথায় তার লোকদের আনাগোনা বেশি আর কোন পদে তারা এই কাজ করে। ঠিক আছে, আমি জোগাড় করছি, তবে আবারও বলছি খুব সাবধানে থেকো, এরা ভয়ানক লোক। আমি জানি কালাম, কিন্তু আমাকে এই চক্রের মূল পর্যন্ত পৌঁছাতেই হবে। কলেজে রিয়াজ স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, যদিও তার মন ছিল সে গ্যাংস্টার আকাশের অনুসন্ধানে। আর রোহান যথারীতি তার পাশে ছিল, বিভিন্ন মজার কথা দিয়ে তার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছিল। দোস্ত, কাল রাতে তুই কোথায় গিয়েছিলি? আমি তোকে মেসে খুঁজে পাইনি। তেমন কিছু না, একটু দরকার ছিল বাইরে। দরকার? এত রাতে? সব ঠিক তো? হ্যাঁ দোস্ত, সব ঠিক, তুই চিন্তা করিস না। তাদের কথোপকথনের মাঝে একজন তাদের পাশ দিয়ে যাচ্ছিল। রাতের কার্যকলাপ নিয়ে সোনালির মনেও একটা চাপা কৌতূহল ছিল। রাতে কোথায় যায় ওই ছেলেটা, আর কেনই বা অন্য একজনের কাছে মিথ্যে বলছে? সে থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল, তারপর নিজের পথে চলে গেল। তার মনের মধ্যে একজনের প্রতি একটা নতুন ধরনের অনুসন্ধিৎসু দৃষ্টি তৈরি হচ্ছিল। আগের সেই অবজ্ঞা আর উদ্ধত্তের সাথে একটা চাপা কৌতূহল যেন মিশে যাচ্ছিল। একজন তখনও জানে না কলেজের সে অহংকারী মেয়েটি এখন তার প্রতিটি পদক্ষেপ নীরবে পর্যবেক্ষণ করছে। আর অন্য যেন অন্ধকারে থাকা সে গ্যাংস্টার আকাশের আসল পরিচয় সম্পর্কে কিছুই জানে না, যে কিনা পরিচিত বন্ধু মহলেরই একজন। সময়ের সাথে সাথে পর্দা উঠবে আর সত্যের আলোয় উদ্ভাসিত হবে অনেক অজানা সম্পর্ক আর রহস্য। সেন্ট জেভিয়ার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তখন মধ্য গগনে। চারদিকে উৎসবের আমেজ, ছাত্রছাত্রীদের উল্লাস আর বিভিন্ন ইভেন্টের উত্তেজনাপূর্ণ মুহূর্ত। রিয়াজ সাধারণত এসব কোলাহল থেকে দূরে থাকতেই পছন্দ করে, কিন্তু রোহানের জোড়াজুড়িতে আজ সে মাঠের একপাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে হালকা গল্প করছিল। হঠাৎ মাঠের অন্য প্রান্তে একটা গন্ডগোল শুরু হয়। প্রথমে সামান্য ধাক্কাধাক্কি, তারপর ক্রমশ তা হাতাহাতির রূপ নিল। দুই দল ছাত্র, এক পক্ষ কলেজের সিনিয়র, অন্য পক্ষ ফ্রেশার, কোন একটা বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করছিল, যা মুহূর্তে শারীরিক সংঘর্ষে পরিণত হলো। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। দোস্ত, চল তো দেখি কি হচ্ছে, উত্তেজিত হয়ে বলল রোহান এবং ভিড়ের দিকে পা বাড়ালো। রিয়াজের অনিচ্ছা সত্ত্বেও সেও রোহানের পিছু পিছু গেল। ভিড়ের কাছে পৌঁছাতে দেখা গেল কয়েকজন ছাত্র একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছে। কিল, ঘুষি, লাথি, যেন এক ছোটখাটো রণক্ষেত্র। সিনিয়র ছাত্রদের দলটা বেশ হৃষ্টপুষ্ট এবং সংখ্যায়ও বেশি, তাই ফ্রেশাররা কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল। ঠিক সেই সময়
সিনিয়র দলের একজন বিশাল দেহী ছাত্র এক দুর্বল ফ্রেশারকে ধরে সজোরে ধাক্কা মারল। ছেলেটা হুমড়ি খেয়ে মাটিতে পড়ল। রোহান আর স্থির থাকতে পারল না। এই কি হচ্ছে তোমাদের? মারামারি বন্ধ করো বলে রোহান এগিয়ে যেতে সিনিয়র ছাত্রটার নজর তার দিকে গেল। তুই কে রে, মাঝখানে কথা বলছিস? বলে সে তেড়ে এলো রোহানের দিকে। পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে দেখে রিয়াজ এগিয়ে এসে রোহানের সামনে দাঁড়ালো। তার শান্ত মুখে একটা চাপা উত্তেজনার ছায়া দেখা গেল। ভাই থামো, এটা খেলার জায়গা, মারামারির নয়। শান্ত স্বরে বলল রিয়াজ। সিনিয়র ছাত্রটি তাচ্ছিলের হাসি হেসে বলে, তুই আবার কে, সাধুপুরুষ নাকি? সর এখান থেকে, নইলে তোকে প্যাদানি দেব। কথা শেষ না হতেই সে রিয়াজের দিকে ঘুষি চালালো। রিয়াজ অপ্রত্যাশিতভাবে দ্রুত মাথা সরিয়ে নিল, যেন তার শরীর মুহূর্তে বিদ্যুৎ খেলে গেল। আগন্তুকের ঘুষি তার মুখের পাশ দিয়ে বেরিয়ে গেল এক চুল দূরত্বে। আক্রমণকারী হতভম্ব হয়ে গেল রিয়াজের ক্ষিপ্রতায়। সে দ্বিতীয়বার আক্রমণের জন্য উদ্যত হতেই রিয়াজের ডান হাত বিদ্যুতের মতো ছুটে এলো এবং তার পেটের ডান দিকে সজোরে আঘাত করল। উফ বলে কুকড়ে গেল সিনিয়র ছাত্রটি। তার মুখ বেদনায় বিকৃত হয়ে গেল। রিয়াজের মুভমেন্ট এতটাই অপ্রত্যাশিত আর নিখুঁত ছিল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা সকলেই অবাক হয়ে গেল। শান্তশিষ্ট লাজুক রিয়াজের মধ্যে ক্ষিপ্রতা তারা আগে কখনো দেখেনি। কিন্তু এখানেই শেষ নয়। সিনিয়র দলের আরও কয়েকজন রিয়াজের দিকে তেড়ে এলো। তাদের সম্মিলিত আক্রমণে রিয়াজ কিছুটা বেকায়দায় পড়ল, তবে তার শরীর যেন আত্মরক্ষায় এক সহজাত প্রবৃত্তিতে চলতে শুরু করলো। একজনের লাথি সে এক ঝটকায় ধরে ফেলল, তারপর তার ভারসাম্য নষ্ট করে মাটিতে ফেলে দিল। অন্য একজন যখন পেছন থেকে আক্রমণ করতে এলো, রিয়াজ দ্রুত ঘুরে তার কনুই দিয়ে লোকটার পাঁজরে আঘাত করল। ফাইটটা যেন কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য। রিয়াজের প্রতিটি মুভমেন্ট ছিল ক্ষিপ্র, নিখুঁত এবং অভাবনীয়। তার পায়ের কাজ, হাতের তালুর ব্যবহার, শরীরের ভারসাম্য সবকিছুই যেন কোনো প্রশিক্ষিত যোদ্ধার মতো। অথচ কয়েক মুহূর্ত আগেও সে একজন সাধারণ শান্ত ছাত্রের মতোই দাঁড়িয়েছিল। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে রিয়াজ 3জন সিনিয়র ছাত্রকে ধরাশায়ী করে ফেলল। তাদের মুখ বেদনায় কুঁচকেছিল আর তারা হতভম্ব হয়ে রিয়াজের দিকে তাকিয়েছিল। ভিড়ের মধ্যে পিন পতন নীরবতা নেমে এলো, যেন কিছুই হয়নি। রিয়াজ স্বাভাবিক স্বরে বলল, আমি দুঃখিত, আমার মনে হয় একটু বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছি। আসলে পড়ে যাচ্ছিলাম তো তাই। কথাটা শেষ না করে সে একটা শুকনো হাসি হাসল, যেন যা ঘটেছে তা নিতান্তই দুর্ঘটনা বা আত্মরক্ষার তাগিদে অনিচ্ছাকৃত ছিল। রোহান বিস্ফোরিত চোখে রিয়াজের দিকে তাকিয়েছিল। তার মুখ হা হয়ে গিয়েছিল বিস্ময়ে। এই সেই রিয়াজ যে সবসময় মাথা নিচু করে থাকতো, তার মধ্যে এত শক্তি আর ক্ষিপ্রতা লুকানো ছিল। তুই এটা কি করলি? অবাক হয়ে বলল রোহান। রিয়াজ রোহানের কাঁধ ঝাঁকিয়ে বলে, আরে আসলে ভয় পেয়ে গিয়েছিলাম তো, তাই হয়তো ভারসাম্য রাখতে পারিনি, তাই এমন হয়ে গেল। তাদের আশেপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা ফিসফিস করছিল। তাদের চোখে অবিশ্বাস আর কৌতূহল। শান্ত রিয়াজের এই অপ্রত্যাশিত রূপ দেখে অনেকেই হতবাক। অন্যদিকে ভিড়ের একপাশে দাঁড়িয়ে সোনালি সব কিছু দেখছিল। তার মুখ বিস্ময়ে পাথর হয়ে গিয়েছিল। গতরাতের সে রহস্যময় সাহায্যকারী আর আজকের এই অবিশ্বাস্য ফাইট, দুটোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে? রিয়াজের মধ্যে সে যে ক্ষিপ্রতা আর কৌশল দেখল, তা কোনো সাধারণ ছাত্রের হতে পারে না। তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। এটা কি সত্যি শুধু ভাগ্য? নিজেকে প্রশ্ন করলো সোনালি। রিয়াজের প্রতিটি মুভমেন্টে একটা প্রশিক্ষণের ছাপ ছিল, যা এড়িয়ে যাওয়া কঠিন। তার মনে আগের সেই তাচ্ছিল আরও কমে গিয়ে এক গভীর অনুসন্ধিত সুদৃষ্টি তৈরি হলো। ঘটনার আকস্মিকতায় স্পোর্টস ডের উত্তেজনা কিছুটা স্মিত হয়ে গেল। শিক্ষকরা এসে পরিস্থিতি শান্ত করলেন এবং আহত ছাত্রদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করালেন। রিয়াজ ভিড় থেকে সরে গিয়ে রোহানের সাথে মাঠের অন্য প্রান্তে গিয়ে দাঁড়ালো। রোহানের এখনো ঘোর কাটেনি। দোস্ত, তুই সত্যি বিশ্বাস করতে পারছি না, তুই এভাবে মারামারি করতে পারিস? রিয়াজ নার্ভাস হেসে হেসে বলে, আরে ওটা ঠিক মারামারি ছিল না, আসলে পড়ে যাচ্ছিলাম তো, তাই হাত পা ছুটতে গিয়ে। না না, ওটা শুধু হাত পা ছোড়াছড়ি ছিল না, তোর মুভমেন্টগুলো একদম অন্যরকম ছিল। তুই কি আগে কখনো কিছু শিখেছিস? না না, আমি আর কি শিখবো, গ্রামে থাকতে একটু দৌড়াদৌড়ি করতাম, হয়তো তার জন্যই একটু ক্ষিপ্রতা আছে। তাদের কথোপকথনের মাঝে সোনালি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। তার চোখে তীক্ষ্ণ জিজ্ঞাসা।
সোনালি স্থির দৃষ্টিতে রিয়াজের দিকে তাকিয়ে বলে, তুমি কি সত্যি বিশ্বাস করো যে ওটা শুধু একটা দুর্ঘটনা ছিল? রিয়াজ সোনালীকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, মানে? তোমার ফাইট করার ধরন মনে হচ্ছিল যেন তুমি প্রশিক্ষণ প্রাপ্ত। রিয়াজ একটু হেসে জবাব দেয়, আরে না না, আপনি ভুল দেখছেন। আমি তো একজন সাধারণ খেত আর বোকা ছাত্র। সোনালী কিছুক্ষণ রিয়াজের চোখের দিকে তাকিয়ে রইল, যেন তার ভেতরের সত্যিটা বের করার চেষ্টা করছে। তারপর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। তার মনে রিয়াজের প্রতি সন্দেহ আরও ঘনীভূত হলো। অন্যদিকে রিয়াজ দ্রুত তার টিমের সাথে যোগাযোগ করলো। আজকের ঘটনার রেশ কাটতে না কাটতে সে তার ল্যাপটপ খুলে একটা এনক্রিপ্টেড চ্যানেলে মেসেজ পাঠালো। অপারেশন ফিনিক্স স্ট্যাটাস আপডেট। আজ কলেজে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। আমার মনে হয় আমাদের অনুমান সত্যি হতে চলেছে। অপর প্রান্ত থেকে কিছুক্ষণ পর উত্তর এলো, কি ঘটেছে রাজু? সব ঠিক আছে তো? আমি শারীরিকভাবে ঠিক আছি, তবে আজ একটা মারামারির ঘটনায় আমি অজান্তেই আমার কিছু দক্ষতা দেখিয়ে ফেলেছি। মনে হচ্ছে কেউ কেউ বিষয়টি লক্ষ্য করেছে। সাবধানে থেকো, তোমার ছদ্মবেশ যেন না ভাঙে। চেষ্টা করছি, তবে আমার মনে হয় আমরা আমাদের লক্ষ্যের কাছাকাছি চলে এসেছি। আমার সূত্র বলছে সেই দর্শক ছেলেটি সম্ভবত আকাশ নামের সেই মেয়ে পাচারকারীর মাফিয়া দলের নিচু স্তরের একজন সদস্য। তুমি কি নিশ্চিত? প্রায় নিশ্চিত। তার কিছু কার্যকলাপ সেই চক্রের সাথে মেলে। আমাদের এখন আকাশের উপর নজরদারি বাড়ানো দরকার। সম্ভবত তার মাধ্যমেই আমরা মূল চক্র পর্যন্ত পৌঁছাতে পারবো। ঠিক আছে, আমরা তোমাকে ব্যাকআপ দিচ্ছি, তবে কোনো ঝুঁকি নিও না। বুঝেছি। ল্যাপটপ বন্ধ করে রিয়াজ গভীর চিন্তায় ডুবে গেল। একদিকে তার পরিচয় গোপন রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে গ্যাংস্টার আকাশের নাগাল পাওয়ার হাতছানি। কলেজে ঘটে যাওয়া আজকের ঘটনা তার মিশনের গতিপথ হয়তো কিছুটা পরিবর্তন করে দিল। এখন তাকে আরও সতর্ক থাকতে হবে, কারণ তার অপ্রত্যাশিত দক্ষতা অনেকের নজরে পড়েছে, বিশেষ করে সোনালীর, যার মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সময় দ্রুত এগিয়ে চলছে আর একজনের উপর চাপ বাড়ছে। স্পোর্টস ডের অপ্রত্যাশিত ঘটনার পর কলেজে তার পরিচিতি কিছুটা পাল্টেছে। শান্ত লাজুক ছেলেটার মধ্যে লুকিয়ে থাকা ক্ষিপ্রতা অনেকের চোখেই ধরা পড়েছে, বিশেষ করে একজনের। সে হলো সোনালী। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন সব সময় একজনের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। তবে একজনের এখন অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া জরুরি। এক সোর্সের মারফত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসেছে। মাফিয়া বস আকাশ খুব শীঘ্রই একটা বড় কনসাইনমেন্ট পাচার করার পরিকল্পনা করছে। এই খবরটা একজনের কাছে একটা সুযোগ এবং একই সাথে বড় চ্যালেঞ্জ নিয়ে এসেছে। তুমি কি খবরটা পুরোপুরি নিশ্চিত? হ্যাঁ রাজু, আমার ভেতরের লোক মারফত খবর পেয়েছে আগামী কয়েকদিনের মধ্যে বড় কিছু চালান হতে চলেছে। কোথায় কখন সেসব এখনও জানতে পারিনি, তবে প্রস্তুতি তুঙ্গে। এই চালান যদি ধরা যায় তাহলে আমরা সেই বসের কাছাকাছি পৌঁছাতে পারবো। ঠিক বলেছ। আর সেই ধর্ষক ছেলেটা, তার কোনো নতুন খবর? আমার মনে হয় সে এখনও আকাশের দলের নিচুতলার কর্মী হিসাবে কাজ করছে। তাকে এখন ধরা খুব জরুরি। তাকে ব্যবহার করি আমরা বসের নেটওয়ার্কের ভিতরে ঢুকতে পারবো। কালাম, আমি সেই চেষ্টাই করছি। শহরের বস্তি এলাকা এবং পুরনো মেসগুলোতে আমার লোক লাগানো আছে। কোনো সূত্র পেলেই তোমাকে জানাবো। ধন্যবাদ কালাম, সাবধানে থেকো। এই নতুন তথ্য আজ রাতের ঘুম কেড়ে নিয়েছে। ধর্ষক ছেলেটিকে খুঁজে বের করা এবং একই সাথে মাফিয়া বসের বড় চালান বানচাল করা, এই দুটো কাজই এখন তার প্রধান লক্ষ্য। সময়ের অভাব এবং শত্রুদের ধূর্ততা সব মিলিয়ে পরিস্থিতি বেশ কঠিন। পরের কয়েকটা দিন সোনালী কলেজে স্বাভাবিক থাকার চেষ্টা করল, যদিও তার ভেতরে চলছিল এক চাপা উত্তেজনা। রিয়াজকে এসে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত, কিন্তু প্রায় অনুভব করত তার তীক্ষ্ণ দৃষ্টি তার পিছু ধাওয়া করছে। অন্যদিকে রুহান অবশ্য এখনও সেই স্পোর্টস ডের ঘটনা ভুলতে পারেনি। সুযোগ পেলেই একজনের অপ্রত্যাশিত ফাইটিং স্কিল নিয়ে মজার মন্তব্য করত। দোস্ত, তুই সেদিন যেভাবে ওই তিনজনের পা ভেঙে দিচ্ছিলি, মানে আমি ভাবতেই পারিনি তোর মধ্যে এত প্রতিভা লুকিয়ে আছে। তুই কি চুপি চুপি কোনো কমফো ক্লাসে ভর্তি হয়েছিস নাকি? দূর, এসব কিছু না, আসলে পড়ে যাচ্ছিলাম তো তাই। ডাবল দূর, তুই মিথ্যে বলছিস। আমি নিজের চোখে দেখেছি তোর মুভমেন্টগুলো একদম ব্রুসলির মতো। তাদেরই হালকা কথাবার্তার মধ্যেও রিয়াজের মন ছিল অন্যদিকে।
সে রাতের বেলা একটা ঝুঁকিপূর্ণ অপারেশনের পরিকল্পনা করছিল। তার কাছে খবর ছিল পুরনো বন্দর এলাকার একটা পরিত্যক্ত গুদামে মাফিয়া চক্রের কিছু গোপন কার্যকলাপ চলে, যেখানে হয়তো সে বড় চালান সম্পর্কে কিছু তথ্য পাওয়া যেতে পারে, অথবা সে ধর্ষক ছেলেটির কোনো সন্ধান মিলতে পারে। রাতে যখন শহরের আলো ঝিমিয়ে আসে, একজন আবার তার ছদ্মবেশ ধারণ করে, পুরনো জ্যাকেট, মাফলার আর মাথায় একটা টুপি, যাতে সহজে কেউ তাকে চিনতে না পারে। কাউকে সে জানায়নি কোথায় যাচ্ছে, শুধু বলেছিল জরুরি কিছু কাজ আছে। পুরনো বন্দর এলাকার দিকে সরু অন্ধকার রাস্তা ধরে সে সাবধানে এগিয়ে যাচ্ছিল। জায়গাটা দিনের বেলাতেও নির্জন থাকে, আর রাতে যেন ভুতুরে এক নীরবতা নেমে আসে। ভাঙা জাহাজ, মরিচ ধরা কন্টেইনার আর পরিত্যক্ত গুদাম, সব মিলিয়ে একটা রহস্যময় পরিবেশ। সে তার সোর্সের দেওয়া ম্যাপ অনুযায়ী একটা নির্দিষ্ট গুদামের দিকে এগিয়ে গেল। গুদামটা বাইরে থেকে তালাবন্ধ ছিল, তবে ভেতরে হালকা আলোর আভাস দেখা যাচ্ছিল। তার মানে ভেতরে কেউ আছে। সে সন্তর্পণে গুদামের পেছনের দিকে গেল। একটা ভাঙা জানালার ফাঁক দেখতে পেল। সাবধানে উকি মারতেই তার হৃদস্পন্দন বেড়ে গেল। ভেতরে কয়েকজন লোক ব্যস্তভাবে কিছু বড় কাঠের বাক্স লোড করছিল। তাদের মধ্যে সে ধর্ষক ছেলেটিকেও দেখা গেল। সে অন্যদের সাথে সমান তালে কাজ করছে। সে বুঝতে পারল এটাই সেই চালান হতে পারে, আর ছেলেটা এখানেই আছে। এখন তাকে ভেতরে ঢুকে কিছু তথ্য সংগ্রহ করতে হবে এবং সুযোগ পেলে ছেলেটিকে ধরার চেষ্টা করতে হবে। সে জানালার ভাঙা অংশ দিয়ে সাবধানে ভেতরে ঢোকার চেষ্টা করল, কিন্তু পুরনো কাঠ মরমর করে উঠল। ভেতরের একজন লোক শব্দ শুনতে পেয়ে ঘুরে তাকালো।